السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا ويسلموا تسليما. আজকের এই মহতী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশনের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দলের প্রধান, সুধী সমাজ, ঐক্যমত আমরা সবাই চাই। ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন ঐক্যমত কিভাবে হবে, ঐক্যবদ্ধ জাতি কিভাবে কাজ করে যাবে। আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন, তাহলে ঐক্য সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, সুন্নাহ তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সবার জন্য ইসলাম, সবার জন্য কোরআন, সবার জন্য সুন্নাহ, সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম মানবে না, বিচারপতি মানবে না, সমস্যা সমাধান করার জন্য মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন, আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে। সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে চাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না বাংলাদেশে, এই নিশ্চয়তা আমরা চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মুর্শিদ রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সব কিছুর অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আমরা এগিয়ে যাব, আশা করি আমরা ইসলামকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা ঐক্যমতে পৌঁছবো, সংস্কার করব ইনশাআল্লাহ। তাহলে আর কোনো ফেসিবাদ পুনর্বার আর এই দেশের ক্ষমতা আসতে পারবে না। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশন সমূহের চেয়ারম্যানগণ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোর প্রধান এবং নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, আজকে সংক্ষেপে বলতে হবে যে এই সংস্কারের বিষয়গুলো এসেছে, আমরা প্রত্যেক দলই আশা করি লিখিতভাবে প্রস্তাবনা দিব এবং সামনে সময় পাবো। কিন্তু এখন যে বিষয়টা সামনে আমাদের মধ্যে প্রশ্ন এসেছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং যে ফেসিবাদকে আমরা উৎখাত করলাম তাদের অবস্থাটা কি হবে, এই প্রশ্নটা বড় করে আসছে। আর নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটাও আমাদের জানার আগ্রহ। এখানে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন পদ্ধতির বিষয়ে এখানে দুইটা সংবিধান সংস্কার কমিশনও বলেছে দুইটা কক্ষ, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। সেক্ষেত্রে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি রাখা হয়েছে, কিন্তু এখানে আবার অর্ধেক অরাজনৈতিক ব্যক্তি লাগবে। উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ঠিক আছে,
কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক দলগুলো যেভাবে চাবে তাদের প্রতিনিধি সেভাবে হওয়া দরকার। হ্যাঁ, এখানে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে। আর আমরা চাই নিম্নকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতি হোক, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে যে কথা বলেছেন যে যদি আমরা সংস্কার ঠিকমতো না করি তাহলে আবার একটি পরাক্রমশালী শক্তি সামনে এসে সব লন্ডভন্ড করে দিতে পারে। এই আশঙ্কাটা কিন্তু থেকে যায়। সব কিছু যাতে কেউ এসে লন্ডভন্ড করে দিতে না পারে, এই জন্য আমরা মনে করি দুই কক্ষেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হওয়া দরকার। আর আওয়ামী লীগের বিষয়টা হলো, এখানে প্রশ্ন আসে যে ওনারা নির্বাচন আসতে পারবে কি পারবে না। তারা তো এই সরকারকে মেনে নেয়, তারা অভ্যুত্থানকে বলেছে ষড়যন্ত্র। তারা এখন দেশে নেয়, দেশ থেকে পালিয়েছে। যারা দেশ থেকে পালিয়েছে তাদের নির্বাচনী প্রসঙ্গটাই তো এখানে আসতে পারে না এবং তার অনুতপ্ত হয় নাই। অতএব এখানে তারা সামনে গঠনমূলক রাজনীতি করবে, গণতান্ত্রিক আচরণ করবে, এ ব্যাপারেও তারা কোনো কথা এখনো বলে নাই। অতএব একটা পালিয়ে যাওয়া শক্তিকে নির্বাচনে আনাটা আমি মনে করি এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। অতএব এই ব্যাপারে আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার। আরেকটা বিষয় হলো যে নির্বাচন কবে হবে, আমরা মনে করি আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। আর স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন, কারণ আমরা অতীতে দেখেছি কোনো দলীয় সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। এবং শুধু এটা না, আমরা মনে করি যে যেহেতু নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবেশ করানো হচ্ছে এবং আমরা এই ব্যাপারে সবাই একমত, এই জন্য এই স্থানীয় নির্বাচনটাও জাতীয় নির্বাচনের মতো প্রত্যেকবারই জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এটা হলো আমাদের বক্তব্য। আরেকটা কথা হলো যে যাতে ফেসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে, এই ব্যাপারে আমরা সবাই একমত থাকবো। আর একটা জাতীয় সনদের কথা বলেছে, এই ব্যাপারে আমাদের দল একমত। একটা জাতীয় সনদ হওয়া দরকার যাতে এটাকে সবাই ফলো করে, বা যাতে কেউ ফেসিবাদী শক্তি মাথাচাড়া সামনে দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফেসিবাদ আবার সৃষ্টি না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধানী সভার শ্রদ্ধাভাজন সভাপতি চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইউনূস এবং সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমি প্রথমত আমাদের যে সংস্কার কমিশনগুলো যারা কাজ করেছেন আমি তাদেরকে আমাদের পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও আপনাদেরকে আমি আন্তরিক এবং উষ্ণ ধন্যবাদ জানাই। আমি একটু বিস্মিত হয়েছি যে আপনারা অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে আপনারা এ পর্যন্ত কোনো সংস্কার কমিশন গঠন করেননি। গোটা অর্থনীতির যে দুর্বৃত্তায়ন অথবা দুর্বৃত্তদের যে অর্থনীতি, এটা যদি এভাবে বহাল থাকে, আমরা রাজনৈতিক সংস্কার যেটা করতে চাই এটা কার্যত কতখানি টেকসই করা যাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি সময়টা শেষ হয়ে যায়নি, এটা নিশ্চয়ই আপনাদের বিবেচনার ভেতরে জায়গাটা আসবে। 2 নম্বর হচ্ছে যে আমি একটা ছোট আবেদন আপনাদের প্রতি, যে সংস্কার কমিশনের যে বিশাল রিপোর্ট যেটা আপনার ওয়েবসাইটে দিয়েছেন, প্রতিটা রাজনৈতিক দলের কাছে, গুরুত্বপূর্ণ অংশীজনদের কাছে তারা ছেপে এটা যদি আপনারা পৌঁছাতে পারেন, এটাকে দেখা, আলোচনা করা, মনোযোগ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি উদ্যোগ নেন, আগামী 3 থেকে 5 দিনের মধ্যে কপিগুলো বিভিন্ন দলের কাছে পৌঁছানো সম্ভব। মেহরবানি করে এই কাজটা আপনারা আজকে সিদ্ধান্ত নেন এবং সমস্ত দলের কাছে যাতে পৌঁছাতে পারেন এ ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করবেন। আমরা রাজনৈতিক দিক থেকে আমি মনে করি 3টা সরকারের গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দিক থেকে। একটি হচ্ছে আমাদের এখানে মুক্তিযুদ্ধের পরে আমাদের এখানে যে নজিরবিহীন যে ঠান্ডা মাথার যে গণহত্যা, এই গণহত্যার বিচার। আরেকটা হচ্ছে যে আমরা পুরনো জমানায় যেহেতু আমরা কেউ ফিরতে চাই না, তাহলে আমরা রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার যে সংস্কার, এই কাজটা এবং সেই সংস্কারের পাশে জাতীয় নির্বাচন, 16 বছর ধরে এদেশের মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচন অনুষ্ঠান করা, এই 3টা গুরুত্বপূর্ণ কাজ মনে করি রাজনৈতিক দিক থেকে সরকারের জন্য একেবারে অগ্রাধিকারের তালিকার ভেতরে। এটা খুবই বিব্রতকর, কিছুটা দুঃখজনক। অনেকেই সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন। এখানে যারা আছেন কোনো দল নাই যারা অপরাধের যারা বিচার চান না, প্রত্যেকে আমরা গণহত্যার অপরাধগুলোর বিচার চাই। এখানে প্রতিটা দল প্রত্যেকে আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, রূপান্তর চাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আলোচনা হচ্ছে কতখানি সংস্কার, কী কী প্রশ্নে,
রাষ্ট্র, সরকার, সংবিধান, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ঐক্যমত্য কমিশন যখন আলোচনা করবেন তখন আমরা হয়তো আরও ডিটেলসে যে আমরা আলোচনা করতে পারবো। সুতরাং উপস্থাপনাটা এভাবে করাটা মনে হচ্ছে খুব ভুল হবে। সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা সংস্কারের এই কাজে কত দ্রুত লয়ের সাথে করতে পারবো। কোনো কাজ আপনি 1 বছর কাজ 3 মাসে করতে পারেন, আপনি 6 বছরের কাজ 6 মাসে করতে পারেন। এটা নির্ভর করে সরকারের কাজের গতির উপরে। যদি আপনাদের কাজের গতি থাকে, আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তারা আপনাদেরকে সহযোগিতা করবার জন্য তারা মুখিয়ে আছে, যেটা একটু আগে সরকার প্রধান বারবার করে উল্লেখ করলেন। জনগণ, রাজনৈতিক দল, এমনকি ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা তাকিয়ে আছে। সুতরাং আমি মনে করি সেই জায়গা থেকে আপনারা এই উদ্যোগগুলো আপনারা এখানে গ্রহণ করবেন। আমরা দাঁড়াবো কোথায়? আমরা দাঁড়াবো আলাপ আলোচনা করার পরে ন্যূনতম আমাদের ঐক্যমতের জায়গা যেখানে, যেটা আমি মনে করি সরকার প্রধান খুব যথার্থ উল্লেখ করেছেন, কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ পরবর্তীকালে এটাকে আপনি আইন করবেন, এটাকে রেটিফাই করবেন, এটাকে টেকসই করবার প্রশ্ন আছে। সুতরাং আমরা ফাঁকফো করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সেই জন্য বোঝাপড়া সমঝোতা, সাউথ আফ্রিকার কথা আমরা সবাই জানি। আমাদের জন্য এরকম একটা হিস্টোরিক্যাল রিকনসিলিয়েশনের একটা নতুন বোঝাপড়া, নতুন সমঝোতা, এটাকে বন্দোবস্ত বলি, আপনারা এটাকে নাম দিয়েছেন সনদ। এই জায়গাটা যদি আমরা করতে পারি, যেন প্রজ্ঞা লাগবে, দূরদর্শিতা লাগবে, আমাদের উদ্যোগ লাগবে এবং ধৈর্যটা লাগবে। এবং একটা যৌক্তিক সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে। সেই জায়গা যদি আমি মনে করি আমাদের বোঝাপড়ার জায়গাটা থাকে, তাহলে এটা নিয়ে কোনো বড় কোনো প্রশ্ন উঠবে না। মানুষ তাকিয়ে আছে একটা জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং আমাকে সেই জায়গাটাকে বিবেচনার মধ্যে রেখে আমার সমগ্র কাজের যে জায়গাটা, সেই কাজের জায়গাটা আমরা ঠিক করবো। আমাদের কারো হটকারিতা, আমাদের কারো বাড়াবাড়ির জন্য, যেটা সরকার প্রধান বললেন, ঐতিহাসিক যে সুযোগটা তৈরি হয়েছে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, সেই সুযোগটা কোনোভাবেই আমরা এবার যাতে আমরা না হারাই। অনেক ধন্যবাদ। শেষ বাক্যটা বলি, এবং এই সমগ্র কাজে সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবার সমর্থিত সরকার, আমরা এক কাট্টা সমর্থন জুগিয়ে আছি। বিশেষ কোনো অংশের কাছে, বিশেষ কোনো দল বা বিশেষ কোনো ইডিওলজি, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার, আপনি তো সবার সমর্থনের সরকার। সুতরাং সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য ঠিক রেখে যদি আমরা সবাইকে আস্থার মধ্যে রাখতে পারি, আমি বিশ্বাস করি আমাদের সামনে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবেলা করে আমরা এবছরের মধ্যেই আমরা সংস্কার, নির্বাচন, এমনকি বিচারের কাজটাকে একটা প্রাথমিক ভিত্তি দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারবো। এ কথা বলে আপনার সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। কমিশনের চেয়ারম্যানবৃন্দ, সমবেত রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনাটা আমি ঠিক বুঝতে পারছি না। আলিয়া সাহেব বললেন যে ওনারা দলগত আলোচনা করবেন, জোটগত আলোচনা করবেন। আজকের আলোচনা কিসের উপর হবে? যে আমরা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেবো বা যার সঙ্গে একমত সেটা বলবো না দ্বিমত বলবো, এটা কিন্তু আমার স্পষ্ট না। এটা স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল। আমি কি একটু স্পষ্ট করে দেবো আপনার কথার প্রেক্ষিতে? আমি এটা বলেছি, আলী রিয়াজ সাহেবও বলেছেন, আজকের এটা মূলত পরিচিতি সভা, এবং আমরা যে একটা লম্বা সময়ের জন্য একটা সংলাপ বা ডায়ালগে প্রবেশ করতে যাচ্ছি, সেটার সূচনা। এখানে ঠিক আপনারা আপনাদের চূড়ান্ত মতামত দিয়ে দেবেন আমাদের সংস্কার পরিকল্পনাগুলো সম্পর্কে বা যে সমস্ত রিকমেন্ডেশন এসেছে সেগুলো সম্পর্কে। আজকে সে আলোচনা না, সেগুলো নিয়ে তো দফায় দফায় একাধিক সেশনে আপনাদের সঙ্গে নানা পদ্ধতিতে নানা ফর্মে বসা হবে। এটা যদি এটা হয় তাহলে আজকে আমি বলবো, প্রথমত যারা কমিশনে যারা আছেন, যারা রিপোর্ট পেশ করেছেন, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে একটা হার্ড ওয়ে পাঠাবেন। এটা খুব জরুরি প্রয়োজন, কারণ রিপোর্ট আপনার অনেক বড়। এটা পড়া, কম্পিউটারে পড়া বেশ কষ্টকর বা মোবাইলে পড়া বেশ কষ্টকর। দ্বিতীয় হচ্ছে এগুলো পাঠাবেন সপ্তাহের মধ্যে বাড়াতে ব্যবস্থা করতে হবে। তারপরে আপনারা দলগত এবং জোটগত আলোচনা বসবেন, এবং যদি জোটগত আলোচনা বসেন, ইসলামী জোট যারা আছে তাদের বসতে পারেন। জোট কিন্তু আমাদের নাই, তারপরও ইসলামী যারা আন্দোলন করছেন, রাজনৈতিক পার্টি আছে, তাদের সঙ্গে বসতে পারেন, ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। বাম জোট যারা আছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। এই জন্য কয়েকটি ভাগে ভাগ করে আপনারা দেশে বসবেন। বসে
এই যে প্রস্তাবনা আপনারা দিয়েছেন, আমাদের যে প্রস্তাব আছে এগুলো আমরা মূল্যায়ন করতে পারবো। এবং এটা করার জন্য 6 মাসের প্রয়োজন মনে করি, 3 মাসে করা সম্ভব। এটা আপনার 6 মাস কিন্তু যাচ্ছে আমি বুঝতে পারছি না, 3 মাসের মধ্যে এইগুলো সমাধান করা সম্ভব। এরপরও দেখা যাবে যে আমাদের এবং অন্যদের মধ্যে কিছু ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, কিন্তু মেজরিটি পার্টি, জনগণের যারা মেজরিটি রিপ্রেজেন্ট করে তাদের মতামতকে প্রায়োরিটি দেবেন, এটা আমি অনুরোধ করবো। এই জন্যই আমি আজকে তাহলে প্রস্তাব নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আপনারা যে প্রস্তাব করেছেন, সংবিধানের যে প্রস্তাবটা করেছেন, এই প্রস্তাবের মধ্যে আপনারা যেগুলো আমি দেখেছি, দুটো বিষয় আমাদের খুব আপত্তি আছে। একটা হচ্ছে মূলনীতির প্রশ্নে আপনারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা দীর্ঘদিনের ছিল এবং অনেক কিছু এখন দিয়েছে, আপনারা রাখেন নাই। আরেকটা হচ্ছে বহুত্ববাদ, প্লুরালিজম হতে সমস্যা নেই, কিন্তু বহুত্ববাদের যে ব্যাখ্যা বাংলাদেশে আছে, সাধারণ মানুষ যেটা বুঝে, এটা তো একাত্মবাদের বিরোধী হিসেবে বহুত্ববাদ বুঝে, এটা আপনার রাখবার প্রয়োজন নাই। কারণ গণতন্ত্র থাকলেই কিন্তু বহুত্ববাদের প্রয়োজন হয় না, বহুত্ববাদের সমাজই গণতন্ত্র চলতে পারে। যদি আমি মনে করি এই বহুত্ববাদকে ড্রপ করেন এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে সংযোজন করেন, এটা আমার জরুরি প্রশ্ন। আর নির্বাচনের প্রশ্নে আমি যে কথা বলতে চাই, 400 আপনারা বলেছেন 400 নিম্নকক্ষে 400 হবে, ঠিক, আমি একমত। তবে এই 400 মধ্যে আপনারা রাখবেন এবং এখানে নারীদের জন্য 100 রেখেছে, এটার প্রয়োজন নাই। কারণ নারীদেরকে যে আসনটি করেছেন, এই আমাদের নারীর পক্ষে এত লম্বা আসনে নির্বাচন করা বাস্তব সম্ভব নয়। আপনারা একটা নিয়ম রাখতে পারেন, যেটা রেখেছেন আপনারা নির্বাচনের ক্ষেত্রে, যে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন বাধ্য করতে পারে দলগুলোকে যে আপনারা এত পার্সেন্ট মহিলা আসনে প্রার্থী মহিলা দেওয়ার ব্যবস্থা করবেন। যেভাবে আপনারা লিখেছেন যে তরুণদেরকে দেওয়ার জন্য 10% বাধ্য করেছে, এটা আমার কোনো প্রয়োজন নাই। তরুণদের যারা যোগ্য আছে, 21 বছর ছাত্রই সরকারে থাকে, তারা যোগ্য আছে, যদি প্রমাণিত হয় যোগ্যতা, তারা নির্বাচন প্রার্থী হতে পারে, সমস্যা কিছু নয়। কিন্তু এদেরকে বাধ্যকর্মী দেওয়া যে দলগুলোকে টাইম দিতেই হবে, এটাই মনে করি প্রয়োজন নাই। 10% মেয়েদের জন্য রাখতে পারেন, তারা প্রার্থী তা করাবেন, যাতে করে এটা সহজ হয়ে যায়। মেয়েদের জন্য আলাদা 100 সিট টাকা আলাদা প্রয়োজন নাই। জনাব আহমদ আব্দুল কাদের, আমার কাছে মনে হয় আপনি ডিটেল মানে সংস্কার আলোচনায় চলে যাচ্ছেন। আমরা সংক্ষেপে শেষ করলে আমাদের জন্য ভালো হয়। আমার কথা হচ্ছে আপনারা সংস্কারের কমিশন আছেন, তারা দলগুলোর সঙ্গে বসেন, দুর্গের সঙ্গে বসেন এবং হাত দুটাকে বসান, এটা হচ্ছে আমার দাবি। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গণতান্ত্রিক বামপক্ষের পক্ষ থেকে সাধুবাদ জানাই এই সভা আয়োজনের জন্য। আমরা একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই বিজয়টি অর্জন করেছি। সেই সংগ্রামে আমাদের সন্তানরা, শ্রমিকরা জীবন দিয়েছে। তাদের রক্তে তাদের রক্ত যাতে পরবর্তী প্রজন্মকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তার একটা আকাঙ্ক্ষা আমাদের এইখানে সবার আছে। আমরা তা করতে চাই। নির্বাচন কমিশন সহ অপরাপর প্রতিষ্ঠানসমূহের আমরা দীর্ঘদিন দাবি করেছি যে এগুলোকে কার্যত শাসনতান্ত্রিক বিভাগ থেকে, বিশেষ করে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে ফেলতে হবে। আকাঙ্ক্ষাটা পূরণের পথে আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। তার মধ্যেও কিছু কথা থেকে যায় সাধারণ মানুষ যাতে, এই দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক যাতে রাজনীতি না করতে পারে, তার মধ্যে নির্বাচন কমিশনের নতুন প্রস্তাব আছে, ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রকে ভেঙে ফেলতে চাই। শস্যের ভিতরে ভূত আমরা দেখতে চাই না। আমরা চাই সেই ষড়যন্ত্র ভেদ করে সকল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক। আমাদের মহান মুক্তিযুদ্ধে 3টি বিষয় উল্লেখিত ছিল: 1 সাম্য, 2 মানবিক মর্যাদা, 3 সামাজিক ন্যায় বিচার। এই 3টি বিষয়কে কেন্দ্র করে সবগুলো বিষয় প্রণীত হবে এবং আমরা তার ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনী একটা ব্যবস্থা করব এবং সেই ব্যবস্থায় যারা নির্বাচিত হবে তারা পরবর্তী সরকার আসবে এবং শাসনতান্ত্রিক সংস্কারগুলো অব্যাহত রাখবে। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই না। আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়ে দেশ পরিচালিত হোক,
এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সমাজতান্ত্রিক মজদুর পার্টির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে। প্রথম বিষয় হচ্ছে যে রিপোর্টগুলো এসছে সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা হবে। কমন মিনিমাম জায়গা একটা ন্যাশনাল চার্টার হওয়া দরকার, সেইটা আমরা আশা করি করতে পারবো। প্রথম ঐক্যমত্যের জায়গা হবে সর্বনিম্ন ঐক্যমত্য কোন বিষয়গুলোতে তৈরি হচ্ছে, ফলে প্রত্যেকেই তাদের মতামত দেবেন রিপোর্টের উপরে, সেখান থেকে কমন মিনিমাম তৈরি করে একটা ন্যাশনাল চার্টার করা। সেকেন্ড বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হবে, যেটা কিভাবে বাস্তবায়ন হবে। আগামী সংসদে এগুলো র্যাটিফাইড হবে, তাহলে আগামী সংসদ নির্বাচনের চরিত্রটি কেমন। এখানে গণপরিষদ, সংবিধান সংস্কার সভার নির্বাচন, সাধারণ পার্লামেন্ট নির্বাচন, এই রকম প্রস্তাবগুলো ইতিমধ্যে উপস্থিত আছে। এই বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা দরকার। আমাদের দলের পক্ষ থেকে একটা বিনীত আহ্বান হচ্ছে এই যে নতুন বন্দোবস্ত, সেটা যাতে টেকসই হয় সেই দিকে আমরা সবাই হয়তো আমাদের সর্বোচ্চ বিবেচনা রাখবো, সেটাই আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। তৃতীয় বিষয় হচ্ছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে আগামী পার্লামেন্ট এই ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য ন্যাশনাল চার্টার, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি ধরনের অঙ্গীকারে যাবে, তার কি কোনো আইনি বাধ্যবাধকতা হবে কিনা। এই তিনটি প্রশ্ন আমাদের সর্বোচ্চ গুরুত্বের ঐক্যমত্য তৈরি করা দরকার। এইটাই হয়তো এই উত্তরণ পর্বের সবচেয়ে প্রধান বিষয়। আরেকটি বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার, যেটা নির্বাচন, বিচার, আমাদের সমস্ত শহীদদের আত্মদান এবং তাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যে এই রাষ্ট্র নির্মাণ, সেইখানে বিচার এবং এই ফ্যাসিস্টদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেই বিষয়েও আলাপ আলোচনা এই ঐক্যমত্য কমিশনের আলাদা একটি এজেন্ডা হওয়া দরকার, যাতে করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। তা আমি মনে করি আমাদের রাজনৈতিক উত্তরণের দিক থেকে এই তিনটি মৌলিক প্রশ্ন এবং পলিটিক্যাল কনসেনসাসের দিক থেকে ফ্যাসিস্টদের ভবিষ্যৎ কি, সেই বিষয়ে একটা ঐক্যমত্য আমাদের প্রধান এজেন্ডা। আশা করি সম্মানিত কমিশন প্রধান এবং মাননীয় উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ, তারা এই চারটি বিষয়ে ন্যূনতম ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে ফ্যাসিলিটেটরের ভূমিকায় সফল হবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সেই সাফল্য দেখতে চায়। ধন্যবাদ সবাই। অধ্যকার এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কমিশনের কো চেয়ারম্যান বৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ জানাই যে আজকে একটা খুব চমৎকার একটা অনুষ্ঠান এবং আমাদের এখানে বাংলাদেশের 5ই আগস্টের পট পরিবর্তনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই জন্য কয়েকটা কথা না বললেই নয়। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমার জানা যে এটা আসলে সত্য কিনা, আর এটা যদি সত্য হয় তো এটা রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা হঠকারী হয়েছে। 2 নম্বর হচ্ছে আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই। আমরা আগে জাতীয় নির্বাচন চাই, পরে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী পর্যায়ে হবে। এবং আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আয়নাগার পরিদর্শনের জন্য। তবে অনেক মহল থেকে প্রশ্ন উঠেছে যে আপনি 6 মাস পরে কেন আয়নাঘর দেখতে গিয়েছেন। আরও আগেই আপনাকে আমরা সেখানে যাওয়ার প্রত্যাশা ছিল। আয়নাঘর যে বিকৃত করা হয়েছে, ভাঙা হয়েছে, রং করা হয়েছে, নতুন তোয়ালে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু জাতির মধ্যে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করেছে, যেটা নেগেটিভ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন হওয়া উচিত ছিল, কারণ এদেশের মানুষের, শ্রমজীবী মেহনতি মানুষের এখন কিন্তু সবজির দাম কমেছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে চালের দাম, তেলের দাম এই সরকার আসার পরে প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হয়েছে, সারের দাম 2 টাকা বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম সামনে কি হয় জানি না, আরো অনেকগুলো দাম কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, যেটা আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। আমার মনে হয় যারা মুস্তাফিজুর রহমান ইরান আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। না, আমি একটা প্রস্তাব যে নির্বাচন, আমাদের একটা কমিশন, অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন করা যায় কিনা, এটা আপনাদের কাছে আমার প্রস্তাব। নির্বাচন পদ্ধতি, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করতে চাই যে আপনার এই বক্তব্য সঠিক এবং আমরা এটার উপরই ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে
কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থীতা ডিক্লেয়ার করেছে, বিএনপি নির্বাচনের কথা বলছে, আমরা সবাই নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। তবে এই জাতীয় নির্বাচনের জন্য যেই সময়টুকু আছে আগামী ডিসেম্বরের আগে, প্রস্তুতি আমাদের চোখে পড়ছে না। এই প্রস্তুতি আজকে আমাদের কাছ থেকে আমরা ভেবেছিলাম, আপনি আজকে নয় আবার ডাকেন, আমাদের নির্বাচন নিয়ে একটা সুরাহা হওয়া উচিত যে জাতীয় নির্বাচন কবে হবে এবং এদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা প্রত্যক্ষ ভোটে, এখানে কোনো প্রকার সংখ্যানুপাতিক নয়, আমরা প্রত্যক্ষ ভোটে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করতে চাই। অনেক ধন্যবাদ জনাব। আমি আরেকটা কথা বলে শেষ করব। এখানে আমরা দেখেছি যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা সুপারিশ এসেছে যে সেখানে মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা হবে এবং জনপ্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এতদিন আমরা জানতাম যেটা প্রযোজ্য হয় না, কিন্তু যদি এটা আপনি স্থানীয় সরকারে প্রয়োগ করেন, জাতীয় সংসদে যেখানে আইন পাস হবে, আইনসভা, সেখানে কেন হবে না? সেখানেও অবশ্যই প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা তা নিরূপণ হওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। সভাপতি এবং পুরো সংস্কার কমিশনের সদস্যবৃন্দদেরকে অভিনন্দন জানাই যে তারা ঠিক আগের থেকে বলছেন যে 15 তারিখ থেকে কাজ শুরু হবে, তারা ঠিক ওই দিনেই শুরু করতে পেরেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন, সেজন্য ধন্যবাদ। আমি আসলে 3টে পয়েন্টে শুধুমাত্র কথা বলবো। এখানে তো এজেন্ডা নিয়ে কথা বলার আর কিছু নাই, শুধু এইটুকু বলতে পারি, আপনারা যখন এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করবেন, আমাদের দল আপনাদের সঙ্গে পরিপূর্ণভাবে কোঅপারেট করবে তাদের নিজস্ব মত এবং দ্বিমত নিয়ে। প্রথমত আমার মনে হয় যে এখানে ডক্টর ইউনূস বারবার বলেছেন যে আমরা পরাজিত হতে পারি না, আমাদের বিজয় লাভ করতে হবে। এই যে প্রত্যাশা, আমি মনে করি এই প্রত্যাশাটা পূরণ করতে হলে যে ডিক্লারেশনের কথা, ডিক্লারেশন অফ ইনসারেকশন, যে ডিক্লারেশনের কথাটা দেরিতে হলে এসছে, এই ডিক্লারেশনটা করাটা জরুরি। এই ডিক্লারেশনটা ডকুমেন্ট অফ ইউনিটি হবে, যেটা অন্যদেরকে পরাজিত, পলাতক, প্রতিক্রিয়াশীল, ষড়যন্ত্রকারী শক্তিদেরকে তাদেরকে নিরুৎসাহিত করবে কোনো কিছু করার জন্য। এবং এই ডকুমেন্টটাই আমাদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, বিএনপি পলিটিক্স তো আমি করি না, আমার পলিটিক্স বিএনপি করে না, চরমোনায় পলিটিক্স আমি করি না, আমারটা ওনার শুনে লাভটা কি? আমরা উই ক্যান ফাইন্ড এ প্লেস যেটা আমরা এক জায়গায় দাঁড়ায় আমরা পরবর্তী পলিটিক্সটা করতে পারি, সেটা 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে কথাটা আসছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, যেহেতু একটু ধীর আছে, সমাজও ধীর আছে, ইকোনমি ধীর আছে, সবকিছু ধীর আছে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে কিন্তু সচল করা যায়নি। এই আইডিয়া থেকে হয়তো বা অনেক কথা আসছে, কিন্তু আমি বলি এখনকার প্রবলেম প্রথমত রাজনৈতিক জিনিসটা ডিলে মানে বাস্তব কারণেই হোক বা অন্য কারণেই হোক, বিলম্বিত করে ওইখানে সলভ করলে বা ওইখানে অ্যাক্টিভ করলে আসলে ঝামেলাটা বাড়তে পারে এবং রাজনৈতিক সমস্যার সমাধান আরো জটিল হয়ে যেতে পারে। কাজে আমি বলবো যে ইলেকশনের দিকে ফোকাস করেই আমাদেরকে চিন্তাটা করা উচিত, ওইটা আমরা পরে করতে পারি। তারপরে যে কথাটা আসছে সেটা হলো যে আমাদের যে সংস্কার করতে গেলে তো অনুকূল পরিবেশ দরকার। পরিবেশটা এটা যদি খুব ওপেন রেখে দিই, যখন এক এক সময় এক এক রকম ঘটনা ঘটলো, তাহলে ওই ধরনের পরিবেশের সংস্কার নিয়ে আসলে কাজটা করতে পারবে না, আমরা করতে পারবো না, পার্টি করতে পারবে না। কাজে পরিবেশটা, অনুকূল পরিবেশ থাকা সংস্কারের জন্য সেইটা একদম ম্যান্ডেটারি। কখনো কারো মনে হইলো যে আজকে এইটা জিনিস, তারপর তারা সেই সব ইস্যু নিয়ে তারা অ্যাগ্রেসিভ পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিল, তাণ্ডব শুরু করে দিল। এইরকম যে সিচুয়েশনে আপনারা কোনো ইয়ে করতে পারবেন না, আপনারা মানে আমরা করতে পারবো না। আমরা না করতে হলে আপনারা করবেন কি, আপনারা না করতে হলে আমরা করবো কি? সবাই মিলেই তো করতে হবে, তাতে সেটা করা যাবে না। সেটা আমাদের সবারই দায়িত্ব আছে, যারা এই অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, সাপোর্ট করেছি, আগে পরে যখন যেভাবে হোক না কেন, তাদের সবারই এই দায়িত্বটা আছে। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং প্রধান উপদেষ্টা সহ আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আমাদের সদস্যবৃন্দ, তারা তাদের সংস্কার প্রস্তাবনাগুলো শেষ করে আজকে এই সকলকে নিয়ে আজকে এখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করেছে। অনেক কথা বলেছেন অনেকে, কিন্তু সেম বিষয়ে না গিয়ে সামগ্রিক প্রেক্ষাপটে তারপরে 2-1 মিনিটে একটু সংক্ষিপ্ত কিছু বলতে চাই।
প্রথমত হচ্ছে যে এখানে অনেক রাজনৈতিক দল আছেন যারা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্সের আলাপ আলোচনার একটা সমঝোতায় পৌঁছে গেছেন। কাজে কোনো কোনো দল কিংবা নেতৃবৃন্দের অবস্থানটা ওই জোটের সপক্ষেই থাকবে। সেক্ষেত্রে এই অভ্যুত্থানের পূর্বে যে পরিষ্কার একটা ঘোষণা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেক্ষেত্রে আমি লক্ষ্য করছি, আমাদের বেয়াদবি হলে মাফ করবেন, অনেক নেতৃবৃন্দই দ্রুত সময়ের মধ্যেই সংসদে যাওয়া কিংবা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সংস্কারের চেয়ে তাদের মধ্যে বেশি, যার ফলে সংস্কারের চেয়ে আমি নির্বাচনের আলাপটা যত জোরালো দেখি সংস্কারের প্রশ্নে কিংবা রাজনৈতিক একটা নতুন সমঝোতার প্রশ্নে অনেকের মধ্যে সেই আলাপটা না পেয়ে নিজে খুব হতাশ হচ্ছি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত প্রতিকূল সময়ে ফুটবলের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে 2018 সালে আপনারা দেখেছেন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মার খেয়েছিলাম, এবং যেখানে ব্যাপক একটা তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ ছিল তাদেরকে কিছুটা রাজনীতিমুখী করার জন্য ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করে একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গেছি, একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান পরিবারের নিরাপত্তা চিন্তা না করে। আবার এই আন্দোলনে যে আমাদের ভাই বোনেরা যারা একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের দিকে দেশকে নিয়ে গিয়েছে, সেখানে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন অর্থবহ হবে না। সংস্কার আপনারা অনেকেই বলছেন বিভিন্ন ধরনের প্রস্তাবনায়, রাজনৈতিক সংস্কারটা আগে দরকার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আগে দরকার। আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তার জন্য বোধহয় আমাদের খুব চিন্তা করা দরকার যে আসলে কতটুকু সেটাও সম্ভব। সেজন্য আমি মনে করি যে এই বর্তমান যে ভঙ্গুর প্রশাসন, এখনো জনপ্রশাসনে আমি মনে করি যে মন্থর গতি, পুলিশ প্রশাসনের গতি আসে নাই। কাজেই সেক্ষেত্রে 6 মাস ধরে যে স্থানীয় সরকারটা নাই, যার ফলে পুরো দেশের স্থানীয় সরকার তো সরকারের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু, স্থবির অবস্থা। এখন আপনারা বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়ায় প্রশাসক দিবেন, এটা কিভাবে চুজ করবেন? তার চেয়ে বরং আমরা মনে করি দ্রুত সময় স্থানীয় নির্বাচনটা দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যায়। জাতীয় নির্বাচনের পূর্বে আমরা গত 6 মাসের অভিজ্ঞতা দেখেছি, বর্তমান বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং এরকম বেশ কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনি অনেক সময় নিচ্ছেন, শেষ করে দিচ্ছি। স্বরাষ্ট্র এবং কৃষির মতো দুটো বৃহৎ মিনিস্ট্রি একজনের পক্ষে সামলানো সম্ভব না। প্রয়োজনে আরো কিছু লোককে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পরিষদ আপনারা পুনর্গঠন করেন, এবং আপনাদের সরকারকেও আমরা বলবো, আমরা আপনাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করছি, আপনাদের রাজনীতিবিদদেরকে সাইড করে কাজ করার একটা প্রবণতা। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদদের অংশগ্রহণ এবং মতামত ছাড়া চলবে না। প্রয়োজনে যারা আগামী 5 ইয়ার্স রাজনীতি করবে না সেই কন্ডিশনেও অন্তত কিছু অভিজ্ঞ লোককে নিয়ে আগামী 10 মাস পরে, যেহেতু ডিসেম্বর নির্বাচন, সেই পর্যন্ত অন্তত ভালোভাবে রাষ্ট্রটা চালান। আপনাদের প্রতি আমাদের এটা আহ্বান। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা সহ মঞ্চ উপস্থিত সকল রাজনীতিবিদ সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি অনেক শর্ট, অনেক ব্রিফলি বলতে যাচ্ছি যে আপনি যে প্রথম যে স্টার্ট করেছিলেন, যে ড্রেস করেছিলেন, আমি মনে করি আমাকে এটা অনেক টাচ করেছিল, যে আসলে আমাদের ভুলে গেলে চলবে না যে কত মানুষ আত্মত্যাগ করেছে, এবং আমাদের ছোট ছোট কারণে আমরা জানি সেটাকে কোনোভাবে আন্ডারমাইন না করি। সো আমি এটাকে অনেকটা ইউনিটি হিসাবে দেখি 6 মাস পরে যে আমরা সবাই আবার বসছি, এবং যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে অত্যাচার সব কিছু জানি, আমাদের এটা স্মরণ থাকে যে আমাদের তর্ক হোক, বিতর্ক হোক, যাই হোক, যে আমরা জানি কোনোভাবে ফেল না করি। ছোট্ট 2-3টা পয়েন্ট বলবো। আমার ছোট ভাই নূরের কথা থেকে আমি আমার জায়গা থেকে মনে করি যে স্থানীয় নির্বাচন, আপনি যেটা প্রথমে বলেছিলেন যে বাস্তবমুখী হতে হবে, স্থানীয় নির্বাচন দিলেই 4,490টা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে, এবং সেখানে প্রচণ্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে, এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে। এটা আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি। আমি এলাকায় রাজনীতি করা মানুষ, সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা এখানে বসে আমাদের যে সহ্য ক্ষমতা, যেই এলাকায় লাশ গেছে ওখানে সেই সহ্য ক্ষমতা এখনো আসে নাই। এই যে আওয়ামী লীগ হঠাৎ করে একটু বের হয়ে আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা জানেন কত রক্তক্ষয়ী হয় এমনিতেই, সেখানে যদি আপনি দিয়ে দেন এটা কিন্তু একটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে। এটা কিন্তু বাস্তব কথা, একটা কথা। এবং সুতরাং আমরা, এবং সেকেন্ড কথা হলো আমরা আসলে সংস্কারের এগেইনস্টে না, বাট আমরা এমন কোনো রিস্কে যেতে চাই না
জাতীয় নির্বাচনটা যত বিলম্বিত হয় প্রলম্বিত হয়। এই যে কিছুদিন আগের যে আপনি আপনার নিজেরই বলতে হয়েছে যে পরিমাণ সন্ত্রাস হঠাৎ করে যে ধরনের গন্ডগোল বা যে ধরনের আরম্ভ হয়ে গিয়েছিল, পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ভাবমূর্তির ব্যাপারটাও কিন্তু হয়ে গেছিল। এগুলি কিন্তু যখন হাত থেকে বের হয়ে যায় তখন কি কন্ট্রোল করা যায় না। তো আমরা নির্বাচনমুখী, কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে হয়তো সেই সংস্কারগুলির ব্যাপারে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি, কিন্তু কোনোভাবেও জাতীয় নির্বাচন নিয়ে যে সবাই একটা আলাপ, এই জাতি বলেন যে একটা কনস্পিরেসি থিওরি কাজ করে, সেটা জানি কোনোভাবেও কাজ না করে। তো আমি এই দুইটা ব্যাপারেই মেইনলি কথা বলতে চাই। আরেকটা সিম্পল কথা বলতে চাই, প্রবাসীদের নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ প্রবাসীদের এত রেমিটেন্স আমাদের এখানে আছে। আপনি সংবিধানে দেখবেন আর্টিকেল 66-এ বলা যে বিদেশি পাসপোর্ট পেলে কেউ নির্বাচন করতে পারবে না। আই ডোন্ট হ্যাভ আ বিদেশি পাসপোর্ট, আমার নেই, কিন্তু আমি বুঝি যে অনেক মানুষই রেমিটেন্স পাঠায়, তাদের নামটা মানবিক বিরোধী অপরাধের মানুষদের সাথে রাখা, নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ না। পাসপোর্ট নেওয়াটা তো কোনো ক্রাইম হতে পারে না, এটা ডিবার হতে পারে না। আমার মনে হয় যে ইনক্লুসিভ হওয়া উচিত, সেখানে কোনো একটা প্রভিশন যদি আপনারা, আমি এখানে বলছি যাতে করে এটা সবাই অন্যান্য দলরাও জানতে পারে, যদি ইনক্লুসিভিটি মিনি করি আমরা, তাহলে আমি মনে করি এই জায়গাটাতে আমাদের টাচ করা উচিত। আপনাদের অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আবার যখন বসবো আমরা বিস্তারিত আরো আলাপ করব। অনেক ধন্যবাদ। সভাপতি, প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের প্রধানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধুগণ, ফ্যাসিবাদ হাসিনা উচ্ছেদ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের মূল শক্তি এখনো আমাদের রাষ্ট্র কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিহিত রয়েছে। আমার দল মনে করে আমরা দালাল পুঁজি, সামন্ত অবশেষ এবং বিদেশি শোষক, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ এবং অন্যান্যরা যতক্ষণ বাংলাদেশকে নিয়ে কলকাঠি নাড়বে, ফ্যাসিবাদ কিন্তু আবার উত্থিত হবে। অতএব ফ্যাসিবাদ যাতে আর উত্থিত না হয় আমার দল সেটা চায়। সেইভাবেই অর্থ, রাজনীতি, সামাজিক পরিস্থিতি আমাদের বিনির্মাণ করতে হবে। আমরা অনেক দেখেছি। অতএব ফ্যাসিবাদ আবার নতুন করে উত্থিত হোক সেটা আমরা চাই না। এই সরকার সফল হোক আমাদের আন্দোলনের, যদিও আমরা মনে করি এই সরকার আমাদের শ্রেণীর সরকার নয়, কিন্তু আমাদের দ্বারা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই সরকার ব্যর্থ হোক তা আমরা চাই না। নতুন পরিস্থিতি সম্মুখে এগিয়ে যাক, এই ধরনের একটি আয়োজন করেছেন, তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে হোক, জাতীয় নির্বাচন পরে হোক তা আমরা চাই না। অবশ্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আগেই সংবিধান সভার নির্বাচনের প্রধানের কাছে জানিয়েছিলাম যে আমরা সংবিধান সভার নির্বাচন চাই নতুন সংবিধানের জন্য। ৭২ সালের সংবিধান এইটা আমাদের জন্য এটা খুবই উপযোগী হবে না। ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও এইটা দাঁড়াতে পারবে তা নয়। এবং অভ্যুত্থান আমাদের সমাজের মধ্যেই রয়েছে, ভবিষ্যতে আবার অভ্যুত্থান হবে যদি জনগণের কোনো সমস্যা থাকে। জনগণ কারোর কাছে হাত পা বেঁধে দেয় নাই। অতএব আপনাদের সফলতা কামনা করি, জনগণের সফলতা কামনা করি, এইটা বলে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ঐক্য মত পরিষদের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিটির চেয়ারম্যানবৃন্দ, উপস্থিত রাজনীতিবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি বিচার, সংস্কার এবং নির্বাচন কেউ একে অপরের পরিপূরক এবং এটা একসাথেই করা যায়। নির্বাচনটা এবং সংস্কার এবং বিচার
এটা একসাথে চলতে হবে এবং বিচার এবং সংস্কার নির্বাচনের পরও পরবর্তী নির্বাচিত সরকার চালিয়ে যাবে। আমরা মনে করি যে গত 15-17 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারিনি, আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন করার চিন্তাটা অত্যন্ত বিপজ্জনক এবং জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা খারাপ একটা নজির সৃষ্টি হবে এবং এটা আমরা সামলাতে পারবো না। আর দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দয়া করে মেহরবানি করে আমাদের প্রতি করুণা করে আপনার এই উপদেষ্টা মণ্ডলী সংস্কার করুন, উপদেষ্টা মণ্ডলীকে পরিধি আরেকটু বাড়ান এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদেরকে আরেকটু কার্যকর করেন, প্রশাসনকে আরেকটু গতিশীল করেন। আমরা আপনার পক্ষে আছি, আমরা সবাই আপনার পক্ষে থাকব। এবং আমরা এখানে আরেকটা জিনিস বলতে চাই যে 24-এর নির্বাচনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছে, আমরা এই জাতীয় আলোচনার মধ্যে তাদেরকে চাই না। শুধু 24 এবং 24-এ নয়, এই 14 সালের নির্বাচনও যারা আপনার সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তাদেরকে চাই না। তারা আমাদের কাছে গণশক্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই বছরের ভিতর যদি জাতীয় নির্বাচন হয়, সেই জন্য এই যে সংস্কার কমিটির যে রিপোর্টের হার্ড কপিটা অতি তাড়াতাড়ি দিতে হবে এবং এটা একটা নির্দিষ্ট টাইম বেঁধে এইটা শেষ করতে হবে। এইটাকে লং টাইম প্রসেসে যাওয়া যাবে না। সংস্কার সবাই যেভাবে করুক, সব 6টা সংস্কার কমিশন একসাথে বসে উইদিন দি 2 মান্থের ভিতর এটা শেষ করতে হবে। আর স্থানীয় নির্বাচনে এখানে যারা বক্তৃতা দিয়েছে তাদের 80% লোক বলেছে স্থানীয় নির্বাচন এই সরকার হাতে নেওয়া মানে অত্যন্ত বিপজ্জনক ডেকে আনা। স্থানীয় নির্বাচন যদি ডিক্লেয়ার করা হয়, দেখবেন গ্রামে গ্রামে মহল্লায় আবার রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা আবার মাথা চড়া করবে। সেই জন্য স্থানীয় নির্বাচন আমরা চাই না। আমার জোটে 11টা দল আছে, 11টা জোট দলের কেউ স্থানীয় নির্বাচন চায় না। তারা চায় এবং বিশ্বাস রাখে প্রধান উপদেষ্টার কথায় যে এই বছরেই জাতীয় নির্বাচনটা হোক। আরেকটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই, এই সমস্ত কিছু করতে হলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রশাসন, পুলিশ, ব্যাংক, অন্য জায়গায় এখনো আছে। তাদের যদি অপসারণ করা না হয় তাহলে আমাদের নির্বাচনে ব্যাঘাত আসতে পারে। আর জাতীয় ঐক্যমতটা ধরে রাখা দরকার। জাতীয় ঐক্যমতে আমরা প্রথম থেকে এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছি, এটাকে আমাদের সরকার মনে করি এবং আমরা মনে করব এই সরকার এমন একটা নির্বাচন দেবে যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে। সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে কথাগুলি বলেছেন, আসলে এর বাইরে গেলে তো আমাদের বিচ্ছিন্ন হব। আমরা সংস্কার, নির্বাচন এবং অপরাধীদের বিচার, 3টি কাজ আমাদের জন্য জরুরি। নিশ্চয়ই উপদেষ্টা সরকার সে বিষয়ে যথেষ্ট মনোযোগী। আর রাজনৈতিক দলগুলো এই পর্যন্ত যে প্রত্যয় ব্যক্ত করলেন, যে সকলেই আন্তরিকভাবে প্রকাশ করলেন যে উপদেষ্টা সরকারের সাথে রয়েছে, তাই আমি বিনয়ের সাথে বলছি, সকল মতামত যেমন গ্রহণযোগ্য না, আবার সকলকে অগ্রাহ্য করা যাবে না। এর মধ্য দিয়ে রাষ্ট্র বন্দোবস্তকে সংস্কারের দিকে কি করে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের উপদেষ্টা সরকার এবং রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। নিশ্চয়ই সকলে কথা বলবেন, আমরাও সুযোগ হলে যখন কমিশনগুলো আলাদা আলাদা করে বসবে তখন আমরা আরো বিস্তারিত বলবো। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে শুনবার জন্য। ধন্যবাদ। আজকের এই আয়োজনের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নেতৃবৃন্দ, আমরা জুলাই আগস্টের বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছি। রিফরমেশন বা রিকনসিলিয়েশনের যে কথাগুলো আসছে, আমি মনে করি যে বিস্তারিত আলোচনা তো আমরা দলগুলো, কমিশনগুলোর সাথে বসে বিস্তারিত আলোচনা করব। তবে আগামীর বাংলাদেশ গঠনের যে ভিত্তিগুলো নির্ধারিত হয়ে যাওয়া খুবই জরুরি, যাতে আমরা একটা ধারায়, একটা গতিপথে সামনের দিকে অগ্রসর হতে পারি। সেজন্য যে আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে আসার কথা, সেটা অনতিবিলম্বেই চলে আসা উচিত।
যাতে সেই ঘোষণাকে সামনে রেখে সেই আলোকে আমরা আমাদের প্রস্তাবনা এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেজন্য এই জুলাই আগস্টের ঘোষণার পাশাপাশি আমাদের ঐক্যমতের যে জায়গাগুলোতে আমাদের সকলকে কনসিডার করেই সামনের বাংলাদেশ গড়ে তোলা উচিত। আমি দেখছি যে একটা বিষয়টা আমরা সকলে একমত যে 24-এর যে জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তার পূর্ববর্তী বাংলাদেশের চেয়ে ব্যতিক্রম এবং ভিন্ন কিছু হবে। সেই সঙ্গে 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেটাকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে অন্যতম ভিত্তিমূল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই সঙ্গে আমরা মনে করি 47-এর যেই বাংলাদেশ বা 47-এর যে দেশ বিভাগ, সেটাকেও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে কনসিডার করতে হবে। 47, 71, 24-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিশন হেডস যারা আছেন, আপনাদের গত কয়েক মাসের কাজের মাধ্যমে যে রিপোর্টগুলো আমরা পেয়েছি সেটাকে সাধুবাদ জানাই এবং এই আলোচনার প্রচেষ্টা সামনে আমরা এই রিফর্মগুলোতে ঐক্যমত পোষণ করব বা কতখানি ঐক্যমত তৈরি হবে সেগুলোর জন্য কার্যক্রম, এটাতেও সাধুবাদ জানাই। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে কথা বলবো, প্রাসঙ্গিক আজকে যে কারণে এসেছি সেটা রিলেটেড ছোট্ট 3টা কথা বলবো, আর অপ্রাসঙ্গিক 2টো কথা বলবো। অপ্রাসঙ্গিক কথা বলার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের রেগুলার উঠা বসা হয় না বলে আজকে একটা প্রসঙ্গে এসে অন্য প্রসঙ্গে একটু করে কথা বলতে হয়। একটা প্রসঙ্গ অলরেডি কয়েকজন আলোকপাত করেছেন যে জাতীয় নির্বাচনের আগে যেন লোকাল নির্বাচন না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার ডিটেল আলোচনা অবশ্যই আপনাদের সাথে আমরা যখন কমিশনে বসবো তখন করবো। তবে আমি আগে থেকেই বলছি এটা কমিশনের হেডদের এবং মাননীয় প্রধান উপদেষ্টার জ্ঞাতার্থের জন্য আমরা সবাই, আমার মনে হয় এখানে বেশিরভাগ লোকের সাথে কথা বললে আপনারা ওখানে একটা ঐক্যমতের কাছাকাছি পৌঁছতে পারবেন। আরেকটা জিনিস যেটা এগেন অপ্রাসঙ্গিক, সেটা হলো যে আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে। আওয়ামী লীগ একটা আপনার টেররিস্ট অর্গানাইজেশন হতে হলে ব্যাখ্যা যা যা পূরণ করতে হয়, ইলিগাল অ্যাক্টিভিটি, আপনার পপুলেশনকে অ্যাটাক করা, আপনার অর্গানাইজেশন স্ট্রাকচার থাকা, মানে যতগুলো আছে সবগুলো আওয়ামী লীগ ফুলফিল করে। সেই জায়গায় যেন মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার একটু নজর দেন, সেটার আমি একটা রিকোয়েস্ট জানিয়ে আমরা আজকের প্রাসঙ্গিক আলোচনায় যাব। প্রাসঙ্গিক আলোচনা হলো কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলোতে আমরা কিভাবে ঐক্যমতে যেতে পারি। কিভাবে ঐক্যমতে যেতে পারি, আমার দলের পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা আপনার সাজেশন যে আমরা প্রত্যেকটা কমিশনের যদি আলাদা করে আমরা মিটিং বসতে পারি এবং মিনিমাম ডিনোমিনেটিং যে ফ্যাক্টরগুলো আছে, মানে প্রত্যেকটা যা যা আপনারা প্রত্যেকটা কমিশন যা যা রিফর্ম প্রপোজাল আপনারা দিয়েছেন, প্রত্যেকটা প্রপোজালের মিনিমাম ফ্যাক্টরগুলো নিয়ে যদি আমরা প্রত্যেকটা দলের নির্বাচন কোনো প্রতিনিধি একসাথে বসে কমিশনের সাথে আমরা সেটাতে ভোট করতে পারি, মিনিমাম একটা কনসেনসাসে চলে আসলাম। মিনিমাম একটা কনসেনসাস যদি চলে আসি, তারপর ওটা সরিয়ে দিয়ে, মানে ওটা আমরা কনসেনসাস হিসেবে ধরে বাকি আর কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ আছে যেখানে আমাদের একটা হাফ কনসেনসাস আছে যে জিনিসটাতে আমরা এগ্রিড কিন্তু কোনো বেস মানে কোনো ডিটেইলে আমরা এগ্রিড না, সেটা আলোচনার মাধ্যমে হয়তো 2-3টা সিটিংয়ে আমরা এটা শেষ করে ফেলতে পারি পার কমিশন। এবং 6টা কমিশনেই বা সবগুলো কমিশন তাদের কার্যক্রম একসাথে শুরু করতে পারে। প্রত্যেকটা কমিশনের জন্য প্রত্যেকটা দল থেকে ভিন্ন প্রতিনিধি পাঠাবেন। এরকম একটা প্রসেসে যদি আমরা যেতে পারি তাহলে এই আলোচনাগুলো আমরা আরো তাড়াতাড়ি করতে পারি। এটা হলো আমার 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন হলো আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাই যে এইটা পরে ইনঅ্যাক্টমেন্টটা কিভাবে হবে। আমরা আসলাম, কোন কোন রিফর্মে আমরা সবাই ঐক্যমত পোষণ করি, কোন কোন রিফর্ম সবাই আমরা একমত, এটা সাজিয়ে ফেললাম। এরপর এটা ইনঅ্যাক্টমেন্ট কিভাবে হবে, কারণ ইনঅ্যাক্টমেন্ট আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকার এসে সবচেয়ে বেশি মানে বড় দাগের রিফর্মগুলো ইনঅ্যাক্ট করতে পারবে। তাহলে সেই বড় যদি নির্বাচনের পরই তারা ইনঅ্যাক্ট করেন, তাহলে নির্বাচনের আগে এমন কি প্রক্রিয়া আমরা যেতে পারি যেখানে আমরা সবাই ঐক্যমত পোষণ করতে পারি যে নির্বাচনের পরে এইভাবে আমরা ইনঅ্যাক্ট করব। এইটার একটা প্রসিডিওর আমরা সবাই মিলে তৈরি করা। এবং তৃতীয় এবং ফাইনাল পয়েন্টের পরে আমার বক্তব্য শেষ হলো যে নির্বাচনের সাথে রিফর্মস কোনো ধরনের কনফ্লিক্ট আমরা দেখি না। নির্বাচনের মতো এগিয়ে যাওয়া উচিত, রিফর্মের মতো। রিফর্মের আমাদের ঐক্যমতের আলোচনা খুব অল্প সময়, হয়তো 1 মাস হয়তো 2 মাসের ভিতরে পূরণ করা সম্ভব। এবং সেই দিকে যদি সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে খুবই অল্প সময়ের ভেতরে, মানে আমি জানি মাননীয় প্রধান উপদেষ্টা একটা টেন্টেটিভ সময় বলেছেন যে ডিসেম্বরেও হতে পারে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একবারও পরিষ্কার করেনি এই সময় উনি দেবেন। সেই হিসাবে আমি মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে একটা আবেদন জানাচ্ছি যে যত শীঘ্রই নির্বাচন হতে পারে, হলে দেশ জাতির জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য কমিশন নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলোচনা অনেকেই করেছেন, অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন। যে বিষয়টা প্রথম থেকে শুনে আসতেছি যে আজকে শুধু একটা পরিচিতি, মূল আলোচনা কমিশনগুলো আমাদেরকে নিয়ে বসবেন, বিস্তারিত আলোচনা হবে, তখন আমরা মতামত দেব।
কিন্তু এখন হয়তো আজকের প্রসঙ্গ না হলেও কয়েকটা বিষয় একটু বলতে হয় যে প্রত্যেকটা কমিশন, বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগের কমিশন, এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান উপদেষ্টা সর্বপ্রথম উদ্বোধনী বক্তব্যে যেটা বলেছেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের এক লোকমাই পেট ভরে না। অতীতে 15 বৎসর আন্দোলন হয়েছে বাংলাদেশে। সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেককে স্মরণ করতে হবে। এই দেশের আলেম উলামা ইকরাম, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেম উলামা ইকরামের বুকের উপর চালানো হয়েছে। 2021 সালে বাংলাদেশের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছিল। আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং হাফেজে কোরআনকে। এইভাবে গত 15 বৎসরে দেশের উলামায়ে কেরাম যে রক্ত দিয়েছেন, সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটা মুসলমানের দেশ। আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন, প্রত্যেকটি কমিশনকে একথা মাথার ভিতরে রাখতে হবে, দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। সুতরাং যত সংস্কার হবে, সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে, দ্বীনের প্রতি খেয়াল রাখতে হবে, তারপরে সংস্কার হবে। শেষ আরেকটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বর্তমানে যে পরিধি, যে অবস্থায় আছে, এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার, আরেকটু মজবুত হওয়া দরকার। ইতিমধ্যে সারা বাংলাদেশের রোডে গাড়ে চাঁদাবাজ, হাইজাক, ডাকাতি ব্যাপক হারে বেড়ে গেছে। জনাব আল হাবিব, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি অপ্রাসঙ্গিক হলো কথা একটু বলতে হবে, একটু ইফতারের টাইম হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো দেখা যাচ্ছে রাস্তাঘাটে এমন যানজটের সৃষ্টি হচ্ছে যেখানে কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই, পুলিশ বাহিনী ঠিক মতন কাজ করছে না। এই জন্য দেশটাকে বর্তমান অবস্থায় মানুষ যাতে আবার কথা না বলে যে আগেরটাই ভালো ছিল, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার। প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হয়ে দেশ পরিচালনায় আন্তরিক হওয়া দরকার। এবং শুরুতেই আমি জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি, আহতদের প্রতি, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা গুম হওয়া পরিবার, তাদের প্রতি। জুলাইয়ের অভ্যুত্থানের বিজয়ী শক্তির উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। এই সরকার ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ফলাফলের সৃষ্টি হয়েছে। ফলে একে বিপ্লব হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো তাহলে সংস্কার কেন? সংস্কার তো কোনো বিপ্লব নয়। ফলে এই দিক দিয়ে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের উপরে যে অভ্যুত্থানটা জুলাইতে হয়েছিল, সেই অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা ছিল অত্যন্ত কর্তব্য, কিন্তু সেটা হয়নি। এবং কেন হয়নি সে সম্পর্কে রাজনৈতিক মহল সচেতন। তো যাই হোক, সে বিষয়ে আমি যাব না। আমি শুধু প্রধান উপদেষ্টা প্রথম পর্বের যে পর্ব সম্পর্কে উনি বলেছেন, আমি সে সম্পর্কে একটু বলতে চাই যে এই পর্ব কিন্তু আসলে শেষ হয়নি। এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি এখানে না হয়, তাহলে সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের টেবিলে কিন্তু বাংলাদেশের ভাগ্য রয়েছে, তারা ঠিক করবে এখানে কোন ধরনের সরকার হবে। কিন্তু আমরা এটা হতে দেব না। জুলাইয়ের অভ্যুত্থান সেটা হতে দেয়নি। কোনো বৈদেশিক শক্তি পারেনি আমাদের জনগণের অভ্যুত্থানকে ঠেকাতে। সুতরাং নতুন সংবিধানের প্রশ্ন রয়ে গিয়েছে। আপনারা যে সংস্কারই আমরা করি না কেন, এখানে জনগণের অধিকার আছে সেইগুলোকে পরিবর্তন করা আগামী দিনে এবং নতুন সংবিধান এখানে প্রণয়ন করা। সুতরাং এখানে সংবিধান, নির্বাচন এবং সুশাসন বিষয়ক 6টা সংস্কার কমিশন যে রিপোর্টই করেছেন, আমরা মনে করি তার যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা যদি আমাদের দেওয়া হয়, এ সম্পর্কে আমরা
মতামত আমরা দিতে পারি। এবং সবশেষে যেটা বলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করার বহু চেষ্টা চলছে। আমরা প্রধান উপদেষ্টার দপ্তরের একটা প্রেস রিলিজ দেখেছিলাম যে বাংলাদেশে প্রায় 27 জন ধর্মীয় সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। তারা তদন্ত করে দেখেছে এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে একটা সংগঠন এরকম কাজে এখানে ব্যস্ত ছিল। এই ধরনের সংগঠন যারা জনগণের ঐক্য বিনষ্ট করতে চায়, দেশের অস্থিতিশীলতা করতে চায়, বিভক্ত করতে চায় ধর্মের নামে, জাতির নামে, আমরা সেই বাংলাদেশ চাই না। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এখানে ক্ষমতার জন্য অনেকে রাষ্ট্রধর্ম করেছেন, ক্ষমতার জন্য অনেকে ধর্মীয় কথা সংবিধানে যুক্ত করেছেন, আমরা অতীতে দেখেছি। এসব এখানে হবে না। এই দেশ শ্রমিকের দেশ, কৃষকের দেশ, শোষিত মানুষের দেশ। সুতরাং সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের ঐক্য দরকার। আজকে আমরা ফিলিস্তিন, আমরা গাজা দেখি কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং অধিকার রাখতে হলে গাজার দিকে তাকাতে হবে। আমাদের ঐক্য দরকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের একটা গণতান্ত্রিক ঐক্য দরকার, যেটা আমাদের গ্রাফিতিতে দেয়ালে দেয়ালে আমাদের ছাত্রছাত্রীরা এঁকে দিয়েছেন। সুতরাং সেই ঐক্য নিয়েই আমাদের গণতান্ত্রিক সংবিধান আপনারা যে সংস্কার করতে চান সেই দিকটা মাথায় রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। প্রথম যেদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম সেদিনই বলেছিলাম যে একটা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করার জন্য একটা টিম করা দরকার, তো সেটা তখন করা হয় নাই। যাই হোক, এখন যেটা হয়েছে সেটার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই যে সরকারটা এখন আছে এটাকে সবাই বলে নিরপেক্ষ সরকার, না আমি বলি এটা সর্বদলীয় সরকার, কারণ সকল দলেরই এখানে অংশগ্রহণ আছে। অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ তো নাই, কিন্তু আমরা তো শুনি যে নানা সচিব এবং এই যে রাষ্ট্রপতি বসে আছেন উনিও তো আওয়ামী লীগের মনোনীত, সুতরাং এটা সর্বদলীয় সরকারই বলা যায় এটাকে। তবে একটা জিনিস সত্য যে এখন পর্যন্ত এই সরকারের সততা নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। আমি বিশ্বাস করি এই সরকার যখন চলে যাবে তখন আমরা এটাকে ফিল করব যে এটা কেমন সরকার ছিল, তখন হয়তো আমাদের অনেক কষ্ট হবে। আমাদের এই সরকার একটা ভালো দিক হচ্ছে ব্যাপক সমালোচনা শুনেন, কিন্তু কতটুকু গুরুত্ব দেন এটা আমি এখনো বুঝতে পারি না। আমরা একটা সমালোচনা করি এই সরকারের, যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে আমাদের যে জাতীয় ঐক্যটা জুলাই আগস্টে ছিল সেটা নারিশ করার জন্য ওনারা কোনো কার্যকর উদ্যোগ নেন নাই, যেটা এখন নিয়েছেন। দেখেন, ছাত্র গণ অভ্যুত্থানে সকলের ভূমিকা ছিল। আমি বাদ দিলাম 15-16 বছরের আমাদের সংগ্রামের কথা বাদ, কিন্তু এই জুলাই আগস্টে যারা ভূমিকা রেখেছেন তাদের অন্তর্ভুক্তি নাই অনেক জায়গায় আমি দেখি। যেমন ছাত্রদের যেভাবে দেখানো হয়, কিন্তু আমি তো দেখেছি নজরুল ইসলাম খানও তো জেলে গিয়েছিলেন, আবদুল্লাহ তাহের বা এই জোনায়েদ সাকিরা তো আহত হয়েছিলেন, এই যে আমার পাশে বসে এহসানুল হুদাও তো জেলে গিয়েছিলেন, আমরাও তো গুলিবিদ্ধ হয়েছিলাম, এখানে অনেকে আছেন। কোথাও কি একটা ছবি আছে এদের? কোথাও কি এদের কথা স্মরণ করা হয়? সুতরাং জাতীয় ঐক্যের প্রয়োজন হলে যারা যারা ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, সবার ভূমিকাটা রাখা দরকার, কারণ এটা রাখলে আমরা বড় হব, ছোট হব না। প্রিয় বন্ধুগণ, আমাদের বাবলু ভাই আহত হয়েছিলেন চরমভাবে, উনি হাত তুলছিলেন, আমি বলছিলাম। যাই হোক, একটা জিনিস খুবই কষ্ট পাই, সেটা হচ্ছে এই সরকারের কর্তৃত্বটা আমরা দেখতে পাচ্ছি না। আমি জানি না প্রফেসর আলী রিয়া যখন বলবেন কিনা, উনি কিন্তু আগে বলেছিলেন এই সরকার ক্ষমতায় আছে কিন্তু কর্তৃত্বে না, এই ধরনের একটা কথা মনে উনি বলেছিলেন। কর্তৃত্ব আছে কিনা, একজন উপদেষ্টা যদি সিভিল ড্রেসে অর্থাৎ কোনো ধরনের পরিস্থিতি ছাড়া রাস্তায় বেরোয় ছিনতাইকারের হাতে পড়েন, এরপরে যদি উনি পুলিশকে কল করেন তাহলে উনি বুঝবেন কতটুকু পুলিশি কর্তৃত্ব বা সামাজিক নিরাপত্তা আছে। এইটা অবশ্যই বুঝতে হবে। যদি এই সরকারের কর্তৃত্বই না থাকে, ওনারা কিভাবে নির্বাচন করবেন? স্থানীয় করেন, জাতীয় করেন, কি করবেন? কিছুই করা যাবে না যদি কর্তৃত্ব না থাকে। যার যেখানে শক্তি আছে সেই কেন্দ্র দখল করবে, এবং তখন এই নির্বাচনটা হবে সবচেয়ে দুর্বল একটা নির্বাচন। সুতরাং আমি বলবো কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন প্লিজ। আমাদের প্রধান উপদেষ্টা উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, কিন্তু এই রাষ্ট্র শাসনটা একটু কষ্টের জায়গা। আমি স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে 6 মাস গিয়েছে, আপনি কর্তৃত্ব স্থাপন করেন, আমরা সবাই আপনার সাথে আছি, আমরা থাকব। সংস্কার কমিশনকে কিন্তু আমরা লিখিত প্রস্তাব আগে দিয়েছি, শুধু পুলিশ কমিশন ছাড়া বাকি সবাই আমাদের কাছে সুপারিশ দিয়েছিলেন,
আমরা মতামত দিয়েছি, সেগুলো খুঁজলে কিন্তু আমাদের ঐক্যমতের একটা জায়গা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সুতরাং সেটা ধরে যদি কাজ শুরু করেন এবং সবাইকে যেভাবে আপনারা আবারও ডাকেন, আমি মনে করি খুব সহজে কাজটা করা যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য রাখছি। আমাদের এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো, এগুলি আমি মনে করি আগামীর বাংলাদেশের স্বপ্নের একটা গল্প। এই স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়িত হবে সেটা নির্ভর করছে আমরা কতটা খোলা মনে সবাই অনেক কিছু বিষয়ে একমত হতে পারি, আমরা কতটা ধৈর্যশীল হই এই একমত হওয়ার জন্যে, এবং এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্যে আমরা কতটুক সিনসিয়ারলি এটাকে সময় দিই। আমরা যেখানে ধৈর্য হারাবো সেখানে আমরা আর মতের মিল খুঁজে পাবো না। আমরা যেখানে বিভেদ সৃষ্টি করব সেখানেই আমরা আগ্রাসী কাউকে দেখতে পাবো আমাদের এই বিবেকটা কাজে লাগাতে। অতীতে তাই হয়েছে। আমরা যদি এবার ধৈর্য হারাই অথবা এই সংস্কারকে প্রয়োজনীয় সময় না দিই, তাহলে এটাও আমাদের একটা স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবায়ন হবে না। তাই বলে কোনোভাবেই নির্বাচন, সংস্কার আর বিচার, এই তিনটাকে একটাকে আরেকটার প্রতিদ্বন্দ্বী করা যাবে না। এই সবগুলি আমাদের প্রয়োজন এবং সবগুলি সঠিক সময়ে প্রয়োজন। এর কোনোটা ছাড়াই আমাদের জাতির পুনর্গঠন বা সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি না। আমাদের দল বাকি সবার সাথে সহযোগিতার জন্য হাত প্রসারিত করবে। আমাদের দল বাকি সবার মতকে প্রাধান্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে সেই অঙ্গীকার করছি। এই সুযোগে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা জনহয়রানির বিষয় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমাদের যে শ্রমিকরা বিদেশে আছেন তাদের পাসপোর্টের কাজ, পাসপোর্ট অধিদপ্তরের কিছু কর্মকর্তা, অবশ্যই অসৎ কর্মকর্তার কারণে সময় মতো তারা সার্ভিসটা পান না। অনেক ঘুরতে হয় তাদের একটা পাসপোর্ট রিনিউ করতে বা একটা পাসপোর্টের যে কোনো কাজ সম্পাদন করতে। আমাদের দল থেকে এই বিষয়ে অনেকবার আমরা পাসপোর্ট অফিসে গিয়েছি, কিন্তু খুব একটা বেশি সুবিধা করতে পারছি না। আপনারা এটার জন্য যদি একটা সংস্কার প্রস্তাব দেন পাসপোর্ট অফিসের জন্য, আমাদের শ্রমিকরা বিদেশে খুব উপকৃত হবে। ধন্যবাদ। আজকের সভার সভাপতি, প্রধান উপদেষ্টা, এখানে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আমরা আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যে আজকে তার প্রথম পর্বের বর্ণনা দিয়েছেন, ইতিবাচক একটি বর্ণনা, তার সাথে একমত। কিন্তু একই সাথে এই 6 মাসের কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে, যে অভিজ্ঞতাগুলোকে এড়ানো যাবে না। আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র বা শীর্ষ নেতৃবৃন্দ বসেছি, কিন্তু বাংলাদেশের যে আম জনতা রয়েছে তার দিকে আমাদের তাকাতে হবে। এই আম জনতা সংস্কার কি জিনিস বোঝে না। এই আম জনতা বাজারে গিয়ে দেখে জিনিসপত্রের দাম কেমন। এই আম জনতা শুধু চায় সরকারের কাছে, রাষ্ট্রের কাছে যে রাতের বেলায় নিরাপদে থাকবে। এবং এই আম জনতা জানে যে সে দীর্ঘ 16 বছর ধরে ভোট দিতে পারে না, তার ভোটাধিকার ছিনতাই হয়ে গেছে। এই 3টি জিনিস কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের আকাঙ্ক্ষার জায়গা। আর নাইলে এই সংস্কারের বিষয়টা মানুষের, সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাবে। আমরা এখানে যারা শিক্ষিত মানুষ আছি তারা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ? কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, মেহনতি মানুষ, নিম্ন মধ্যবিত্ত, তাদের জীবনের দিকে তাকিয়ে আমাদের সময়কালটাকে মূল্যায়ন করতে হবে। ফলে আমরা মনে করি যে 3টি জিনিস, একটি হচ্ছে নির্বাচন, একটি হচ্ছে ফ্যাসিস্টদের বিচার, আর একটি হচ্ছে সংস্কার। এই 3টি জিনিসকে কখনই আমরা একটার সাথে আরেকটা মুখোমুখি দাঁড় করালে আমরা ভুল এবং বিপর্যয়ের মধ্যে পড়ব। 3টি আলাদা আলাদাভাবে অগ্রসর হতে হবে। আর একটা কথা মনে রাখবেন, স্থানীয় নির্বাচন, সেখানে বিভিন্ন রকমের স্থানিক এবং আঞ্চলিক ইস্যু রয়েছে, নানা ধরনের বিরোধের ব্যাপার স্যাপার রয়েছে, এবং সেটা অরাজনৈতিক দলের আন্ডারে হোক আর রাজনৈতিক দলের আন্ডারে হোক,
সেটা অনেক অনেক বেশি কঠিন জাতীয় নির্বাচনের জন্য। ফলে এত কঠিন একটি চ্যালেঞ্জ নিয়ে কোনো বিতর্কের মধ্যে পড়া যাবে না, কারণ আপনাদের সফলতার মধ্যে নির্ভর করছে এই যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই শহীদের রক্তের সাথে কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আগেই শুনেছি যে আজকের এই সভায় খুব বেশি আলোচনা করা, মতামত দেওয়ার সুযোগ নেই, শুধুমাত্র পরিচিতি সভা হিসাবে এটা ডাকা হয়েছে। কাজেই বিস্তারিত আলোচনায় আমি যাব না। আমি শুধু এই কথাটুকু বলে শেষ করতে চাই যে দেশ এবং জাতির সামনে একটা কঠিন চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি বর্তমান মুহূর্তে। এই মুহূর্তে বিভিন্ন ইস্যু, বিভিন্ন পরস্পর বিরোধী ইস্যু আমাদের সামনে হাজির হয়েছে। আমরা সেগুলিকে মোকাবিলা করে আগে নির্বাচন, আগে সংস্কার, আগে জাতীয় সংসদের নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন, এই সমস্ত পরস্পর বিরোধী প্রশ্নগুলি আমাদের সামনে, সেগুলি আজকের এই সভায় আলোচনা করব না। আমি শুধু এই কথাটুকু বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা ঐক্যমত পোষণ করার জন্য যে সমস্ত ইস্যুগুলি বেছে নিয়েছি, সেগুলির জন্য এই সংস্কার কমিশনের যারা প্রধান তারা দারুণ কষ্ট করেছেন, অপরিসীম পরিশ্রম করে তারা যে ডকুমেন্ট পেশ করেছেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু সেই সঙ্গে একই নিঃশ্বাসে আমি এই প্রশ্ন করতে চাই, এই ঐক্যমত্য আসলে কতটুকু সম্ভবপর হবে, বাস্তবায়িত করা যাবে, আমরা একমতে উপনীত হতে পারবো আগামী নির্বাচনে, অথবা তারপরে সর্বসম্মতিক্রমে আপনাদের এই সুপারিশ সমূহ গৃহীত হবে, আর সুনিশ্চিত গ্যারান্টি আমরা পাচ্ছি না এবং মনে হয় সেটা সম্ভবও নয়। আজকে তাই নির্ভর করতে হবে, একটু আগে আমার এক তরুণ বন্ধু যেটা বলে গেলেন যে ঐক্যমত্য তার যে ইনাক্টমেন্ট সেটার উপরেই নির্ভর করতে হবে এবং সেই ইনাক্টমেন্টের জন্য দরকার পার্লামেন্ট। এই পার্লামেন্ট নির্বাচন আজকে তাই আমার বিবেচনায় সর্বাগ্রে সব কিছুর উপরে তার গুরুত্ব। আমরা খুব সুন্দর সংস্কার প্রস্তাব, দেশ এবং জাতির কল্যাণকর প্রস্তাবনা হাজির করতে পারি, কিন্তু আমাদের ব্যাপক জনগোষ্ঠী যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা খুবই কঠিন কাজ। কাজেই যার মাধ্যমে এটাকে বাস্তবায়িত করা সম্ভব, সেই পার্লামেন্ট নির্বাচন সর্বাগ্রে আমাদের বিবেচনায় আসা উচিত এবং সংস্কারের কাজ তাকে ওয়েলকাম করি, কিন্তু সেই সঙ্গে এই কথাটুকু বলবো, পার্লামেন্ট নির্বাচন নির্বিঘ্নে যত তাড়াতাড়ি সম্ভব সুসম্পন্ন করার জন্য আমাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আজকের বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান উপদেষ্টা এবং কমিশন সমূহের প্রধান আমাদেরকে দেখেছেন এবং তার এই ডাক শুরু হয়েছে অনেক আগে থেকেই। এটা সম্ভবত চতুর্থ বৈঠক রাজনীতিবিদদেরকে নিয়ে এইভাবে সময় দিয়ে এবং রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক দলগুলোকে এইভাবে সম্মান জানানোর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিছু কমিশনের রিপোর্টগুলি সবগুলি আমাদের সামনে আসেনি, এই কম্পিউটার থেকে এগুলি পাঠোদ্ধার করারও অনেকটা কঠিন। এই জন্য যে আমাদের প্রফেসর আলী গায়েব সাহেব বলেছেন আমাদেরকে হার্ড কপি দিয়ে দিবেন, আমরা সেখান থেকে পরবর্তী আলোচনায় যাব। কিন্তু আমি বলবো সংবিধান সংস্কারের ব্যাপারে কিছু বিষয় আছে যেগুলি আমাদের হালে লেগেছে। যেমন একটা হইল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এটা যদি শুরু থেকেই না থাকতো ওটা কিন্তু কথা হতো না। তো যেহেতু একবার সংবিধানে এটা অন্তর্ভুক্ত ছিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আরেকটা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম, দুইটা জিনিস একবার সংবিধানে আসার পরে একটা দেশে স্বীকৃত হয়ে যাওয়ার পরে
এটাকে বাদ দেওয়া এটা খুব একটা কঠিন বিষয়। তারপরে এখানে যুক্ত হয়েছে বহুত্ববাদ। এই বহুত্ববাদকে কিছুতেই দেশের মানুষ গ্রহণ করবে না। এই জন্যে এই বিতর্কিত বিষয়গুলি প্রথমেই চলে আসার কারণে আমি মনে করি এটা একটু তিক্ত হলেও যে এই কমিশনের সংবিধান সংশোধন করার মানসিকতার ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই ওনারা এই দায়িত্ব সঠিক মতে পালন করছেন কিনা, এদেশের জনগণের নার্ভ বুঝতে পারতেছেন কিনা, মানসিকতা বুঝতে পারছেন কিনা, তারা এই নিয়ে কথা বলবো। তৃতীয় বিষয়টা হলো যে নির্বাচন। যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে এটাকে কৃত্রিমভাবে এখানে একটা মারামারি অরাজকতা সৃষ্টি করা হবে, শত শত হাজার হাজার রক্ত এখানে ঝরতে পারে। এরপরে প্রশ্ন আসবে নির্বাচন কমিশন ব্যর্থ, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না, এই সরকার ব্যর্থ, এইসব কথাবার্তা আসবে। এই জন্যে আমি মনে করি, আমার দল মনে করে যে জাতীয় নির্বাচন এখন এটাই তত্ত্বাবধায়ক সরকারের কাজ। এই জাতীয় নির্বাচন দিয়ে ওনারা সুন্দরভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সুনাম নিয়ে তারা বিদায় হয়ে যাবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করে অনেক ধন্যবাদ। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি এইটাকে প্ল্যানারি সেশন হিসাবে ধরছি এবং সকল রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে আমাদেরও একটা সুযোগ করে দিয়েছেন। অনেকটা মিলন মেলা হয়েছে আজকে এবং আমরা মন খুলে প্রাণ খুলে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করেছি টি ব্রেকের সময়। তো যেহেতু পরবর্তী সেশনগুলো হবে প্রত্যেকটা কমিশনের প্রস্তাবনা নিয়ে, তো আজকে যে অবস্থা দেখলাম, এখন যদি সংস্কার বিষয়ে আলোচনা শুরু করি তাহলে তর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছাবে শেষে পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে। কারণ এখন যেহেতু আমরা বলছি যে এটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করেছি, এখন আমরা সকল দলেই চাচ্ছি যে আমাদের এজেন্ডা যেন আপনারা বাস্তবায়ন করেন। এটা তো সম্ভব না। সুতরাং মিনিমাম কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে। কিন্তু আপনাদের সংস্কারের মধ্যে এত ব্যাপকতা এসে গেছে, আমার মনে হয় না যে সব কিছু নিয়ে আমরা সবাই ঐক্যমতে পৌঁছাতে পারবো। সুতরাং যেটুকুন করলে না, যেমন ধরো বিচার বিভাগের মধ্যে এখনো নানান ধরনের অস্থিরতা চলছে, এখানে তো এটা খুব বেশি আলাপ আলোচনার বিষয় না, এটা তো খুব দ্রুততম সময়ে এখানে একটা স্থিরতা আনা দরকার। কারণ জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে নানানভাবে। একইভাবে যে দুদক বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, সোন, যেসব প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো করতেই পারেন, সেটা নিয়ে তো আমাদের খুব বেশি আলাপ আলোচনা করে আমাদের দ্বিমত থাকবে না। এমনকি পুলিশের মধ্যে যে অস্থিরতা চলছে সেটা আমাদের সাথে আলাপ করে তো আপনারা করতে পারবেন না। যারা আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন আপনাদেরকে ঠিক করতে হবে ইমিডিয়েটলি এখানে কিভাবে স্থিরতা আনা যায়। আরেকটা বিষয় বলবো, যেটা পুরা বাংলাদেশ একটা, যেমন মামলা বাণিজ্য, শত শত হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, নিরীহ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, এবং এই মামলাগুলো দেওয়ার পরে আগের স্টাইলে ফোন করা হচ্ছে যে আপনাদের নাম আছে, আপনারা আছেন, যোগাযোগ করেন। এবং এটা আইনশৃঙ্খলা বাহিনীতেও হচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এইসব ব্যবসার মধ্যে শুরু হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে মামলা বাণিজ্য। এটা নিয়ে তো আমাদের সাথে আলাপ করার দরকার নাই, এগুলো আপনারা জানেন সব কিছুই। এগুলো খুব দ্রুততম সময়ে এগুলো একটু সমাধান করেন, কারণ আপনারা একটা জনপ্রিয় সরকার। আমরা চাই না যে আপনার জনপ্রিয়তা তাড়াতাড়ি অজনপ্রিয় হয়ে যান, এটা আমরা চাই না। সুতরাং খুব দ্রুততম সময়ে একটা আমাদের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেন, যাতে আমরা সমস্ত রাজনৈতিক দল সকলে সেই পথে অগ্রসর হই এবং আমরা জনগণের কাছে আমাদের রাজনৈতিক এজেন্ডা আমরা জনগণের কাছে দেব। আপনাদের কাছে যদি আমাদের রাজনৈতিক এজেন্ডা দিতে যায় তাহলে একটা আপনারা এটা পরিপূর্ণ বা সম্পূর্ণ করতে পারবেন না। এখন এখানে 52 থাকবে, 62 থাকবে, 71 থাকবে, অবশ্যই থাকবে। তো এগুলো বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস অগ্রসর হইতে পারবে না। সুতরাং আমার মনে হয় যত কম বিতর্ক করা যায় এবং সকলকে নিয়ে, আপনি যেটা বলেছেন বহুত্ববাদ, এই দেখেন বহুত্ববাদ নিয়েও এখানে কিন্তু এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। হয়তো এগুলো যদি আরও আমরা আলোচনা করি, যার যার অবস্থান থেকে সে বক্তব্য দেবে। তো আশা করি আমরা সকলেই চাইব আপনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, আপনার হাত ধরে
বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সেই ধারাটা অব্যাহত রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই মত বিনিময় সভার যেন প্রধান উপদেষ্টা, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সবাইকে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে এই ঐক্যমত্য কমিশনের সভায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ইতিমধ্যেই দীর্ঘ আলোচনা হয়েছে আমি যতটুকু বুঝেছি, এবং বাংলাদেশের এই জুলাই আগস্ট 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে, এই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর। তো সেই লক্ষ্যে আমরা অগ্রসর হওয়ার জন্যই নানা আলোচনা, আয়োজন, মত বিনিময় এগুলো করছি। যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তার উপরে মতামত দেওয়ার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে, পরবর্তীকালে ধাপে ধাপে আলোচনা হবে এবং সেগুলোতে ইনডেপথ, খুব গভীরভাবে এবং পর্যালোচনামূলক যে আলোচনা সেগুলো করা যাবে। আমরা আশা করি সেই ব্যাপারে আমরা সেগুলো করব। কিন্তু একটা বিষয় এখানে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে এই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, আমরা জানি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সংস্কার কমিশনে সুপারিশগুলো আমরা রেখেছিলাম। বিভিন্ন দল আমার জানা মতে তারাও সুপারিশগুলো দিয়েছে, অংশীজনরা দিয়েছে, সুশীল সমাজ, বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে। আমার মনে হয় যে কোন কোন বিষয়ে ঐক্যমত্য আছে সেগুলো যদি নির্ধারণ করে এই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়, যে এতগুলো রাজনৈতিক দল, এতগুলো ব্যক্তি, এতগুলো সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অংশীজন, সুশীল সমাজ, তারা এই প্রস্তাবের সাথে একমত আছে, যে 5টা প্রস্তাবের প্রতি তারা ঐক্যমত্য আছে, সেগুলো সাপ্লাই করলে ভালো হয়। এই প্রস্তাবের প্রতি এতগুলো দলের সমর্থন আছে, এতগুলো দলের সমর্থন নাই, তাইলে আমার মনে হয় সেগুলো সর্ট আউট করতে খুব সুবিধা হবে, সেটা করলে ভালো হবে, যেটা করা দরকার। আর না হলে প্রতিদিনই আলোচনার মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাবো, সেই আলোচনাগুলো একটু করলে ভালো হয়। আর এটা ইতিমধ্যেই যে আলোচনাগুলো এসেছে, যে সংস্কার কমিশনের যে সুপারিশ, যতটুকু আমরা পত্রপত্রিকায় দেখেছি, ওয়েবসাইটে যতটুকু দেখতে পেরেছি, সেখানে অনেকগুলো বিষয় বিস্তৃত আকারে এখানে উল্লেখ করা হয়েছে। কিছু বিষয় আছে যে আমরা খুব সহজেই ঐক্যমত্য পোষণ করব, কিছু বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক হবে, কিছু বিষয় আছে যেগুলো নিয়ে সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধ হবে। কাজেই যেগুলো ঐক্যমত্য হবে, সহজে গ্রহণ করতে পারবো, সেগুলো গ্রহণ করব। যেগুলো নিয়ে বিতর্ক করা যায় সেগুলো নিয়ে আমরা বিতর্ক করব, বিতর্ক করে ঐক্যমত্য বসবো। এগুলো যেগুলো বিরোধপূর্ণ সেগুলো আমার মনে হয় এড়িয়ে যাওয়াই ভালো এই মুহূর্তের জন্য। তাহলে সেই জন্যে সেই বিষয়গুলো খেয়াল রেখে আমার মনে হয় যে আলোচনাগুলো যদি অগ্রসর হয় তাহলে আমরা এগোতে পারবো। আমরা বলতে চাই যে ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা এখানে উল্লেখ করেছেন যে 6 মাস আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। আমাদের অনেক সাফল্য আছে, যে এই সাফল্যের একটা অর্জন আজকের এই সভাও, এবং আরো অনেকগুলো বিষয় আছে। সেই সাফল্য ব্যর্থতাগুলো নিয়ে অনেকগুলো ব্যর্থতাও আছে। অনেকগুলো মানুষ ইতিমধ্যেই রুবেল বলেছেন, বাজার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাদার ভাঙ্গা, নারীদের ফুটবল খেলা বন্ধ ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো নিয়ে এই 6 মাসের একটা শ্বেতপত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেশবাসীর অনেক ধন্যবাদ প্রকাশ করা দরকার, যেটাকে ধরে আপনারা আলোচনা করতে পারবে, পর্যালোচনা করতে পারে এবং একটা প্রশ্নরেখা সেটা আমরা প্রণয়ন করতে পারবো। এবং সেই কথা বলে এবং অতি দ্রুত একটা যুক্তিসঙ্গত সময়ে প্রয়োজনীয় সংস্কার সেগুলো সম্পাদন করে একটা নির্বাচনের দিকে আমাদের এগোনো দরকার। এই আহ্বান জানিয়ে সবাই ধন্যবাদ। জনাব ফজলুর রশিদ ফিরোজ। আসসালামু আলাইকুম কমরেডস, হযরত ওলামা একরাম এবং যারা আছেন। আমাদের আজকে এখানে আমরা 71-এর জেনারেশন, 90-এর জেনারেশন এবং 24-এর জেনারেশন এই ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জীবনে আপনাদের কাছ থেকে শিখছি। আপনারা আমাদের এই যে যারা সন্তান তুল্য আছে, আমাদেরকে আপনারা দেখছেন, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। এবং যারা আমরা 5 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আমরা সবাই আজকে আবার এই মিলন মেলায় সবচেয়ে বড় একসাথে সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি। আমার 6 মাসের একজন বেবি রয়েছেন, তো মেয়ে। আমি গ্রামে গিয়ে তার সার্টিফিকেট করার জন্য অনেক হেনস্থার শিকারী হয়েছে বলতে বলে। আমাদের যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন, উনি এখনো আওয়ামী লীগের নিয়োগকৃত, এটা বাতিল হয় নাই। তো
তা আমি তাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, আমার বাবাও তাকে অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই। তা আপনারা কে আগে কে পরে এই বিষয়গুলো নিয়ে আজকে অনেক কথা বললেন, অপ্রাসঙ্গিক বিষয় বলে রাখি কিভাবে সমাধান করবেন, তবে যাতে আমরা এই সেবাগুলো পাই সেগুলো আপনারা একটু বিবেচনায় রাখবেন। তা আজকের যে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছেন এবং এখানে যারা বিজ্ঞজনেরা রয়েছেন তাদের দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী হেড হিসাবে সংস্কার কমিশনগুলোতে কাজ করেছেন। আজকে ওনারা আমাদের কাছে ডেকেছেন যে আমাদের একটা সাপোর্ট চাচ্ছেন। তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ফুল সাপোর্টে আছি এবং আশা করি আপনারাও একটা সাপোর্টে থাকবেন। কিছু মতনৈক্য হতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু রিপোর্টগুলো ওনাদের কাছে পাঠিয়েছি। তো আমরা সবাই জানি আসলে সবগুলা দলের মধ্যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আছে। আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি। তো আমরা কে কি বলবো সবাই কিন্তু জানি। তো ঐক্যমতের জায়গাটা কি সেটাও আমরা বুঝি, কে কার বিরোধিতা করবো সেটাও আমরা বুঝি। তাহলে আমরা কমিশনগুলোতে বসতে পারি, বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ গত 53 বছরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন, উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন। তো আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি, ভবিষ্যতে আমাদের কপালে দুর্দশা আছে। তো 5টি বিষয় আজকে কথা বলবো, যেহেতু টু দা পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে। সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছিলেন, আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন এবং এই জুলাই চার্টার যে করব আমরা সেটার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে। আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে, কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের। স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো স্যার চালু করে দিয়ে যাবেন, আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন। কিন্তু গত 53 বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে। সেই সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেমন একটি চার্টার প্রয়োজন, সেই চার্টারের আবারই হলো একটি আইনি বাধ্যবাধকতাও প্রয়োজন। এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি স্যারও এই বিষয়ে ভেবে দেখবেন। সেকেন্ড যে বিষয়টি আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই, এখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে 5 তারিখে মাঠে ছিলাম, কিন্তু 72 সালের যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এবং মানুষগুলোকে, বাংলাদেশের অসংখ্য মানুষকে 72 সালের সংবিধানে খারিজ করা হয়েছে। 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোষরদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি। এই রক্তের মূল্যটা তখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক, মজুর, কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি। এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে, ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভায়, আইনসভায় আমরা রূপ দিতে পারি, আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে। আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে। স্যার দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে শুরু করে দিয়েছেন, আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে। আমরা ওই ব্যর্থতার জায়গায় যেতে চাই না। 5 তারিখে আমরা সফলতার পরিচয় দিয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম। আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে 15 বছরে কি কিছু করা হয় নাই? অবশ্যই আমরা সবাই করেছি। 13 সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, সারা রাত আমাকে নির্বাক পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত ওসি আমাকে পিঠাইছে। 13 সাল কি 5 তারিখ ছিল? ছিল না। আমার সাথে ক্লাস 6-এর একটা বাচ্চা ছিল, তামিরুল মিল্লাতে পড়াশোনা করতো, ওই বাচ্চাটাকে ধরে আমি সারা রাত তাকে পিটানো হয়েছে। তো সবাই আমরা নির্যাতিত, দল মত নির্বিশেষে, পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত। 5 তারিখও আমরা নির্যাতিত হয়েছি, এখনো তো নির্যাতিত হচ্ছি। নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে। এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে, ঘর আর বাড়ি জেল তো আমাদের সমান হবে। জেলের মধ্যে আমরা কি অবস্থা, আমিও জেলে ছিলাম, গারদগুলোতে ছিলাম, কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। তো সবগুলো বিষয়ের যদি আইনি কাঠামো যদি আমরা ঠিক করতে না পারি, যেটা আমাদের মূল সংবিধান, তাহলে আমাদের ভবিষ্যৎ কপালে খুব দুর্দশা আছে।
এই জন্য আমরা 3 তারিখে খুব সুচিন্তিত একটি দাবি দিয়েছিলাম, যেটা নাহিদ ইসলাম পাঠ করেছিলেন, যে পুরাতন যে বন্দোবস্ত সেটা আমরা চাই না, ফেসিবাদী ব্যবস্থার যে বিলোপ, আমরা শুধু শেখ হাসিনার উৎপাটন চাই নাই, আমরা শেখ হাসিনার সাথে সাথে তার যে সিস্টেমটা রয়েছে পুরোটার মূল উৎপাটন আমরা চেয়েছি। এটা একটা চলমান প্রক্রিয়া, আর আমরা মনে করি এটা সংস্কারের মধ্য দিয়ে এটা পসিবল একটা জায়গায় যেতে পারবে। দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংবিধানের মধ্যে কিন্তু বন্দোবস্তের মধ্যে দিয়ে চলতে হবে আমাদেরকে। তো আমরা আশা করি একটি গণপরিষদ বাংলাদেশে আপনারা সে বিষয়ে আস্তে আস্তে যাবেন। এটা যদি নাও পারি, আমাদের এই মাসে যে দলটা আসবে, আমাদের আগামীর রাজনৈতিক লাইন এটা হবে, এবং আপনারা সবাই আশা করি সে লাইনের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সন্তানদেরকে। কারণ আমি শুধু একটা জায়গায় রিপ্রেজেন্টেশন করি না, আমি আপনার মেয়ে বা ছেলে রিপ্রেজেন্টেশন করি। তা আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যে বাংলাদেশে আসবে, আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যদি আপনি চিন্তা তাকে ঘোরে না দিয়ে যেতে পারেন, আপনি বাপ ভাই হিসাবে দায়বদ্ধতার জায়গা থাকবেন। আশা করি বাপ ভাই এবং ফিউচার বাংলাদেশের জেনারেশনের জন্য, আমাদের জন্য আপনারা অনেক করেছেন, এই কাজটা আমাদেরকে আল্লাহ রাস্তা করে দিয়ে যায়েন। একটি গণপরিষদ, আমরা একটি সুন্দর সংবিধান চাই, যে সংবিধানের মধ্য দিয়ে সুন্দর করে আমরা বাংলাদেশটা গড়তে পারবো। আজকে সবাই আমরা একত্রিত হতে পেরেছি, আপনাদের কথাগুলো শুনছি, আপনাদের থেকে শিখছি, ভবিষ্যতেও শিখবো। সে শিক্ষা অনুযায়ী আপনাদের শ্রদ্ধা নিয়েই কাজ করে দেবো। ইনশাল্লাহ দেখা হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা এই সংস্কার কমিটিগুলোর প্রধান, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের কথা বলার শুরুটা করার জন্যে। এটা মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন যে এটা হচ্ছে সূচনা, এবং আজকের এই সভাটি হচ্ছে মূলত একটি আপনার একটা ফর্মালিটিস যে আপনার উনি উপস্থাপন করলেন বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। আমাদের নজরুল ভাই খুব সুন্দর কথা বলেছেন, একটা এটা না বললে হবে না, হচ্ছে যে আজকে দেশের সবচেয়ে বরেণ্য পণ্ডিত ব্যক্তিরা তারা আমাদের দেশের ভবিষ্যতের জন্য তারা কিছু সংস্কারের প্রস্তাব রচনা করেছেন। এখন আমরা এটাতে অত্যন্ত গর্বিত, আনন্দিত, এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদের অনেক ভালো কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবং আমরা অনুরোধ করব যে আমাদেরকে যে হার্ড কপিগুলো দেওয়া হয়, তাহলে হার্ড কপিগুলো নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারি, কারণ আমরা এই ব্যাপারটাতে অত্যন্ত সিরিয়াস। কারণ আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের দলের সবচেয়ে বয়স্ক যারা এবং যারা অভিজ্ঞ, আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রায় 6 জন এখানে আজকে আমরা উপস্থিত আছি। অর্থাৎ আমরা এতে কতটা গুরুত্ব দিচ্ছি এটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা ইতিমধ্যে যখন আমাদেরকে চিঠিপত্র দিয়েছিলেন, সেই চিঠিগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই একটা হোমওয়ার্ক করে আমরা তাদের সেইগুলো আপনার আমাদের যে মতামত, সেই মতামতগুলো আমরা তাদেরকে প্রত্যেকটা সংস্কারের বিষয় দিয়েছি। সুতরাং আমি কথা বাড়াবো না, আজকে কথা বেশি কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে চাই যে মালিক, এই দেশের মালিক হচ্ছে কিন্তু আমাদের জনগণ, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আবর্তিত হবে এবং ভবিষ্যতে আমাদের নির্মিত হবে সেইভাবেই। আজকের ছেলেরা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যারা প্রাণ দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে বিগত 15 বছরে যারা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করছি। একই সঙ্গে এটুকু প্রত্যাশা করব যে জনগণ যেন কখনো বিমুখ না হয়, জনগণ যেটা প্রত্যাশা করে সেখানে যেন আমরা সবাই যেতে পারি এবং ঐক্যের মধ্যে দিয়ে যেতে পারি। সুতরাং কথা বেশি কিছু নেই, আবারও ধন্যবাদ আমাদেরকে আহ্বান জানার জন্যে। আমরা কাগজপত্রগুলো পেলে আমরা সেইভাবেই আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। শুধুমাত্র 2টা কথা বলতে চাই। এর একটা হচ্ছে যে কমিশনের আজকে তো মানে যেগুলি নিয়ে আমরা আলাপ করবো এগুলি নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি শুধু একটা জিনিস বলতে চাই কমিশনের কাছে, যে আমরা একই সাথে 2টা কন্ট্রাডিক্টরি জিনিস চাই। আপনার একটা হচ্ছে যে আমরা চাই যে কমিশন এই সংস্কারের পদ্ধতি কী হবে এটা নিয়ে কোনো কথা বলেনি, তারা বলেছেন যে এটা টার্মস অফ রেফারেন্সে নাই, কিন্তু আমরা একটা টেকসই সংস্কার চাই। সেইটা নিয়ে তারা যদি আসলে পদ্ধতির ব্যাপারে কোনো কথা নাও বলে, এবং আমি চাই তারা না বলুক, কিন্তু আমরা যেন পদ্ধতি নিয়ে কথা বলি, তার জন্য যে স্পেসটা থাকা দরকার এই সংস্কার প্রস্তাবনার মধ্যে সেই স্পেসটা নাই কোনোভাবে। এইটা আসলে আমাদের পরবর্তী যে আলাপগুলো হবে সেখানে যেন যুক্ত থাকে আমাদের ব্যাপারটা, আমরা যেন এটা নিয়ে কথা বলার সুযোগ পাই।
এবং আমরা যেন নিজেদের মধ্যে কথাবার্তা বলে এটাকে ঠিক করতে পারি। এইটা হচ্ছে একটা। একই সাথে ধরেন এর বিপরীত একটা চাওয়া আছে। বিপরীত চাওয়া হচ্ছে এরকম যে ধরেন আপনাদের জায়গা থেকে স্থানীয় সরকার কমিশন বললো যে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে হবে। এরকমের জায়গাগুলিতে আসলে কমিশন যেগুলি আছে তাদের কোনো কথা না বলা, এইটা যদি আসলে লাগে তাইলে আসলে রাজনৈতিক দলগুলির দিক থেকে বলা, রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে এটার একটা ব্যবস্থা করা, যেন আসলে ফেসিলিটেট করে গভর্নমেন্ট কিংবা আসলে কমিশনগুলি নিজেরা যেন না বলে। তার মানে আমি কথাটা বলছি এই জন্য যে কোনোভাবে এই সরকার যেন আমাদের কাছে কারো হয়ে কাজ করছে কিংবা কারো পক্ষে কাজ করছে, কারো বিপক্ষে কাজ করছে, এই ধারণা যেন আমাদের ভেতরে গুণাগ করেও তৈরি না হয়। যদি এটা তৈরি হয় তাহলে আমাদের সন্তানরা যে কাজটা করতে জীবন দিয়েছে, আমরা 12 বছর ধরে এটা টানা একটা ফোকাস রেখে, শুধু রাষ্ট্রের সংস্কারের উপরে ফোকাস রেখে আমরা টানা 12 বছর কাজ করেছি। আমরা কোনোভাবে এইটা আসলে বিফলে যাক এটা আমরা চাই না। তো আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। একদম ন্যূনতম কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা বলা হবে। কেন বলেনি এটা ওনারা জানেন। এরকম কি যে কোনো ঐকমত্য হয়নি তা তো না, যদিও পত্রিকায় তেমন দেখিনি। পত্রিকায় শুধু এসছে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, আর বাকি যতগুলো বিষয় এসছে তার মধ্যে মত পার্থক্য আছে। যেহেতু এই কমিশনটা বা আছে যারা ডেকেছেন নাম হয়েছে ঐকমত্য কমিশন, তার মানে ঐকমত্যটাকে ফান্ডামেন্টাল মনে করছেন, হুইচ ইজ ট্রু। ঐকমত্য একেবারেই ছিল না বলে মিশরের বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, ব্যর্থ হয়ে গেছে। কিন্তু তিউনিসিয়া রিলেটিভলি বেশি ভালনারেবল ছিল, কিন্তু সেটা সাকসেসের দিকে গেছে। আবার নেপালও ভালো করছে। আমাদের প্রথম অ্যাগ্রি করতে হবে যে আমরা একটা ঐকমত্য গড়ব। আর ঐকমত্য যখন গড়বেন তার মানে হার মার তো দিতে হবে, কাউকে কাউকে কিছু ছাড়তে হবে, কাউকে কাউকে হয়তো নিতে হবে। কথা হচ্ছে এই কাজটা করবে কি, এই যে ঐকমত্য গড়বার জন্য কাজটা কার। প্রফেসর ইউনূস বলছেন আমি কিছু চাপাবো না, যা ন্যূনতম হবে সেটা করব, যেটা হবে না ছেড়ে দিয়ে চলে যাব। উনি ফ্রান্স থেকে প্রথম যখন ফিরেছেন এয়ারপোর্টে সাংবাদিকরা অনেক প্রশ্ন করছিল, একসময় বিরক্ত হয়ে নাকি এমনি অভিমান করে বা রাগ দেখাতে গিয়ে বলেছেন আমি যা বলছি শুনতে হবে, না হলে আমি আবার চলে যাব। স্যার মেহরবানি করে ওই কাজটা যেন না করেন, এটা শেষ করতে হবে। এবং শেষ করবার জন্যে না, আমি এটা বললাম কেন, ডক্টর ইউনূস সবাই জানেন ইজ আ সুইট টকার, কিন্তু খালি মিষ্টি কথা বললে তো রাজনীতি হবে না। রাজনীতিটা একটু কঠিন জিনিস। ধরেন এই যে বলা হলো বহুত্ববাদ চলবে না, কাউকে হার্ট করছি না, আমি করলে আমি মাপ চাই। গণতন্ত্রে বহুত্ববাদ না থাকলে সেটা গণতন্ত্র কিভাবে? এই কথাকে আমি বলতে পারবো, কারণ যদি কষ্ট লাগে এই আলোচনা যদি করতে না পারি তাহলে এগোতে পারবো না। এরকম আরও কিছু বিষয় আছে। আমরা এরকম একটা বিভাজিত সমাজ, পোলস অ্যাপার্ট আমাদের চিন্তা আছে, কথা আছে, এগুলোকে কোথাও মিলে সংশ্লেষ করে এক জায়গায় একটা কনসেনসাস করেই আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এটা কে করবে? সবচেয়ে ভালো হতো আমি মনে করি আমরা রাজনৈতিক দল যারা আছি না, সবাই মিলে বসে যদি একটা কনসেনসাস করে একটা চার্টার প্রিপেয়ার করে এই গভর্নমেন্টকে দিতে পারতাম যে এইটা এক্সিকিউট করেন, আমার ভালো লাগতো। কিন্তু আমি জানি এটা আমরা পারবো না। তখন আমার কোনো উপায় নেই, ডক্টর ইউনূসের প্রতি আস্থাশীল হতে চাইছি, উনি যেন নিরপেক্ষ থাকেন। কারণ আমি এটা বিশ্বাস করি যত যাই হোক লিমিটেশন ভুল ত্রুটি থাকলেও ওনার আর একবার ইলেকশন করে চিফ অ্যাডভাইজার বা প্রধানমন্ত্রী হওয়ার ধান্দা নেই। উনি তার চাইতে ছোট নাকি, বড়ই তো আছেন। সো তাকে এই জায়গায় আমি মনে করি লিডটা নেওয়া দরকার। একজন বললেন যে ওনাকে একটু কর্তৃত্ব নিতে হবে। আমি কর্তৃত্ববাদী হতে বলছি না, কিন্তু নেগোসিয়েশনে কারো না কারো কর্তৃত্ব থাকতে হবে। আমাদের অন্যান্যদের সবাই মিলে কারো না কারো কর্তৃত্ব মানতে হবে। আমার মনের মধ্যে ভয় থাকতে পারে যাকে আমি বিশ্বাসটা দিচ্ছি তিনি হয়তো আমার বিশ্বাসের বাইরে করতে পারেন।
কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা এখনো হয়তো কতখানি ভাবছি জানি না যে প্যান্ডোরার বাক্সটা আজকে খোলা হলো, এই বাক্স একসাথে বন্ধ করা খুব সহজ নয়। যদি করতে না পারেন তাহলে পাকিস্তানে যে অবস্থা হয়েছিল কনস্টিটিউশন বানাতে গিয়ে তার চাইতে কঠিন অবস্থা হতে পারে। আমি আপনাদের অনুরোধ করব এবং একই সঙ্গে স্যারকে অনুরোধ করছি, এরকম একটা বিতর্ক উঠেছিল জাতীয় সঙ্গীত বদলাতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই বিতর্ক অভিপ্রেত নয়, এটা বলবার পর থেকে সেই বিতর্ক বন্ধ হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যদি আবার উপরেও যায় তবু কিছু কিছু ক্ষেত্রে এতখানি বিশ্বাস আস্থা আমাদের কারো কাছে দিতে হবে। যদি বিশ্বাস করেন যাকে বিশ্বাস দিচ্ছি তিনি কর্তৃত্ব পরায়ণ এবং মানে এক দেশদর্শী হবেন না, অন্তত সেইটুকু বিশ্বাস করা যায়। এই বিশ্বাসটুকু নিয়েই আমাদেরকে একটা ঐক্যমত্য গড়তে হবে, না হলে ট্রানজিশন টু ডেমোক্রেসি একটা ডেমোক্রেটিক ওয়েতে সম্ভব হবে না। আর ডেমোক্রেটিক ওয়েতে যদি ট্রানজিশন না হয় দ্যাট ইজ নো ডেমোক্রেসি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। মাননীয় প্রধান উপদেষ্টা, বিভিন্ন কমিশনের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে 1947-এর কথা বলেছি, 52-এর কথা বলেছি, 62-এর কথা বলেছি, 71-এর কথা বলেছি এবং সর্বশেষ 2024 সালের কথা বলেছি। কোনোটাকে খাটো করে দেখার বিষয় না, ওই সময়ের জন্য ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখনকার পরিপ্রেক্ষিতে হয়তো কোনোটা বড় ছিল, কোনোটা ছোট ছিল। আমাদের মনে সব কিছু স্মরণে রেখে আমাদেরকে এগোতে হবে। এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো সংস্কার, আর একটা হলো আমরা বসে আছি খুব তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য। দুইটা জিনিস একসাথে কাজ করছে। আর মাননীয় প্রধান উপদেষ্টার জন্য যেটা বিপদ সেটা হচ্ছে আপনি যাদেরকে দিয়ে সংস্কারের কাজগুলি করবেন সেটা হলো হাসিনার লোটা বাহিনী। তারা কিন্তু এখনো সরে নেই, বিভিন্ন জায়গায় তারা বসে আছে, আপনি হুকুম দিচ্ছেন সেই হুকুম পালিত হচ্ছে না। সবাই থানায় যান, আমি প্রত্যেক মাসেই 2-4 দিনের জন্য যাই, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনি জানেন কিনা আমি জানি না, একজন ওসিকে আমি বললাম যে এটা পুলিশের সদাসর একটা নিয়ম, বিগত দিনে যত কিছু ঘটনা ঘটে যেই দলের হোক না কেন একটা রেকর্ড থাকে। সরকারি দলের হলে এটা প্রকাশ করা হয় না, কিন্তু রেকর্ড থাকে। ও বললো যে স্যার 4 তারিখের পরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রেকর্ডগুলি ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং আমাদের কারো কাছে কোনো সন্ত্রাসীদের রেকর্ড নাই। এখন যেহেতু আপনি আর্মি ডিপ্লয় করেছেন, দে হ্যাভ টু বি এফেক্টিভ। আপনার প্রশাসন কিন্তু মাঠে ময়দানে দৃশ্যমান না। আমি সামনে বলে যাচ্ছি, অনেকেই সেটা বলবে না, দৃশ্যমান না। দৃশ্যমান না এই জন্য সবাই যাচ্ছে চলছে, ওইভাবেই একটা সময় পাস করতেছে। জিনিসপত্র নিয়ে আমি দাম বলবো না, এটা তো ডলারের সাথেই এটা বুঝতে হবে, কিন্তু আইন শৃঙ্খলা তো ঠিক করতে হবে, দুর্নীতি ঠিক করতে হবে। ঢাকা কোর্টের বড় বড় জজ সাহেবেরা পয়সা নিচ্ছে, আমার পরিচিত লোকের কাছে 15 লক্ষ টাকা নিয়ে বেল দিয়েছে। এইগুলি কি করবেন? এটা আপনি এখন সংস্কার করে কি করবেন, নির্বাচন করে কি করবেন? এই চোরগুলি যদি থেকেই যায় তাহলে আমরা নির্বাচিত হয়ে আসার পরেও তো আমরা শান্তিতে থাকবো না। তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে, এই সন্ত্রাসীগুলি, এই দুর্নীতিবাজগুলি, টাকা পাচারগুলিকে চিহ্নিত করে আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছে সর্বশেষ, এটার সাথে বেইমানি করা যাবে না। এদেরকে কঠোর শাস্তি দিতে হবে। সবচেয়ে বড় ক্রিমিনাল বসে আছে বঙ্গভবনে, অনেকে তাকে মহব্বত করে ওখানে রাখার জন্য চেষ্টা করে। এখন সংস্কার নিয়ে কথা বলতে চাই। আমি সবাই এখানে বলেছি একটা কথা, আমি সেটা প্রস্তাব দেব যে আমাদের হার্ড কপিগুলি দেন। আরেকটা অ্যাড করব, আপনি আমাদের কাছ থেকে লিখিত এটার উত্তর চান, একটা কমিটমেন্ট থাকবে। আপনি মুখে যখন কথা বলবে এটার কিন্তু কোনো কমিটমেন্ট থাকবে না,
এটা রেকর্ডও থাকবে না এবং আপনার পক্ষে এটা রেকর্ড রাখাটা সম্ভব না। সুতরাং প্রত্যেকের কাছে এটা সার্কুলেট করেন, সার্কুলেট করার পরে তাদেরকে বলেন যে তোমাদের মন্তব্য সহকারে ইন রাইটিং ইউ রিপ্লাই আওয়ার, যে আমরা যে সংস্কার করেছি এটা। তারপরে ওটার উপর আলোচনা করেন কিভাবে মিনিমাইজ করতে পারেন, কিভাবে কোনটা অ্যাকসেপ্ট করতে পারেন। সব জিনিস যে সবাই গ্রহণ করবে এটা তো না, কিন্তু মেজরিটি লোক যদি একটা জিনিস গ্রহণ করে, দ্যাট ইজ টু বি টেকেন এজ গ্রান্টেড, দ্যাট ইজ টু বি টেকেন এজ অ্যাকসেপ্টেড। কারণ পার্লামেন্টে আমরা কি করি, পার্লামেন্টে একই জিনিস মেজরিটি যেটা বলে সেটাই আমরা অ্যাকসেপ্ট করি। আমাদের ক্ষেত্রেও সেটা করতে হবে। আমি আশা করি আপনারা সেটা করবেন এবং দফায় দফায় আপনারা বসেন, একবার না হোক দুইবার না হোক, এরকম বড় মজলিসে বসে কিন্তু লাভ হবে না। ক্লোজ ডোরে বসে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বইটা প্রথমে লিখিত নেবেন, তারপরে ওইটার উপর আলোচনা করেন। একটা এজেন্ডা থাকতে হবে, ওইটার উপর আলোচনা করেন, তাহলে আপনি একটা সুফল পাবেন। অন্যথায় আমার মনে হয় সুফল পাওয়া যাবে না। বাকি জিনিস তো আজকে বলার কথা না, বলতেও চাই না। মাননীয় প্রধান উপদেষ্টাকে has to be more assertive। এখানে কোনো প্রেম প্রীতি করে চলবে না। যেমন মান্না ভাই বললে গেলে আপনি সফট স্পোকেন, নো ডাউট। আমি আপনাকে 1975 থেকে চিনি, মান্না ভাই যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন থেকেই চিনি। এখানে কিন্তু মানুষের সাথে আপনাকে আইন প্রয়োগ করতে হবে, অমানুষের সাথে কোনো আইন প্রয়োগ নাই। আওয়ামী লীগ আমাদের ছেলেদের হত্যা করেছে, এই দেশকে হত্যা করেছে, এই দেশের সংবিধান হত্যা করেছে, একদলীয় বাকশালী শাসন করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার ডাকে। কি জন্য গিয়েছিলাম? একজন যুবক ছিলাম তখন, দেশের জন্য গিয়েছিলাম। আজকে সে দেশ কি পেয়েছি? আজকে আমি যখন পিছনের দিকে ফিরে তাকাই 52 বছর পিছনে, আমি তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে আপনাকে একটু কঠিন হয়ে কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যেই কয়েকদিন ক্ষমতায় আছেন, ইউ হ্যাভ টু প্লে দ্য রোল অফ লায়ন, নট অফ এনিথিং এলস। তারপর অনেকেই জিজ্ঞাসা করলো এখানে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করে? ইমপ্লিমেন্ট করা সোজা, অর্ডিন্যান্স করবেন, অর্ডিন্যান্স করে ইমপ্লিমেন্ট করবেন। যখন নতুন পার্লামেন্ট আসবে, নতুন পার্লামেন্টে সেটা আলোচনা করবে, রেটিফাই করবে। বাট এর আগে তো এগুলিকে অর্ডিন্যান্স করে এগুলি ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ হাউ ইট উইল বি, সমাজ এটা ফাংশনাল কিভাবে হবে। নির্বাচনের ব্যাপারে আমি আবারই বলবো, এটা সবাই বলেছে একই কথা, জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়াটা যুক্তিযুত। কারণ তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে যে কাকে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে মনোনয়ন দেবো, কাকে মেম্বার বানাবো, কাকে গ্রামে মারপিট শুরু হয়ে যাবে। আর আওয়ামী লীগের লোকগুলি তো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। আপনি দেখছেন বিভিন্ন জায়গায় চুরি করে 15 জন 20 জন মিছিল করে আপনারা গালি দিচ্ছে, আমারে গালি দিচ্ছে, আমাদের সবাই গালি দিচ্ছে। এরা তো এখনো অনেকে লুকিয়ে যায় নাই। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকগুলি তো এখনো আছে, তাদেরকে ধরতে হবে। তাদেরকে না ধরলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা তো দানব, তারা তো মানব না। তাদের সাথে মানবের মতো ব্যবহার করে কোনো লাভ হবে না। তাদের প্রতি অত্যন্ত কঠোর এবং কঠিন হতে হবে। তাদের রাজনীতি বন্ধ করতে হবে। তারাও তো অনেকে রাজনীতি বন্ধ করেছিল। সুতরাং আমরা তাদের রাজনীতি বন্ধ করতে এত প্রেম প্রীতি কেন? কি কারণে? তারা আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই। এই দেশের গণতন্ত্র তো তারাই হত্যা করেছে, তারাই তো একদলীয় বাকশাল করেছে, তারাই তো 72-এর সংবিধান করেছে। সুতরাং তাদের প্রতি, দেশদ্রোহীদের প্রতি কোনো মায়া মমতা দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। সবাইকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত আছেন। আপনার কাছে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে এটা যেহেতু ঐক্যমত্য কমিশন হয়েছে, আমরা আজকে অনেক বিষয়ে কথা হয়েছে, অনেক পলিসি বিষয়ে কথা হয়েছে। আমরা আজকে এই জায়গা থেকে একটা বিষয় আমরা একমত হয়ে বের হয়ে যেতে পারি কিনা আমি জাস্ট একটা অনুরোধ করছি। সেটি হচ্ছে যে আমরা যেই ফাইট 5 আগস্ট আমরা সমাধান করেছি, আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5 আগস্ট দিয়ে দিয়েছে, এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি সমাধান 5 আগস্ট করেছি এবং মানুষ 5 আগস্টে রায় দিয়েছে। এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে, যার ফলে
সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয়, কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন। একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল মোকাররমের প্রধান দুইজন একসাথে দেশ থেকে পালায়। এখন আমরা ওই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আপনারা সিদ্ধান্ত নেবেন ওই ফাইটটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা, যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী 20 বছর পর আবার এই আওয়ামী কোশ্চেনের সাথে কি আমাদের ডিল করতে হবে কিনা, আজকে 30 বছর পর এই আওয়ামী কোশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা, নাকি এটা সমাধান আমরা 5 অগস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে, ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটাকে ধরেই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই ফোরাম থেকে আসতে হবে। আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ইলেকটোরাল একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে, যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ রয়েছে, এগুলো দুঃখজনক, এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ইউফেমিস্টিকভাবে এগুলো এড়িয়ে যাই। আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ইউফেমিস্টিকভাবে এড়িয়ে যাই, যেমন ইলেকটোরাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে, তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে। তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি, আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্প্যাথেটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি, তাহলে আওয়ামী লীগের ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যাই। তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে, যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা এন্ডলেস কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম, আমরা একটা জায়গায় আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম, আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম, আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছি। আমাদের এই প্রজন্ম, আমার বয়স 27 বছর, অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে 35 বছর বা 40 বছর আগে এখানে উপস্থিত আছেন, বা অনেকে চাকরি করেছেন আরো 40 বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন, আমার বয়স সবে 27। তা আমি আমার জায়গা থেকে একটা বিষয়, আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না। এখন আপনারা যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে, তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা ভমিটিং হবে, এবং এটার বার্ডেন, এটার দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে, অভিজ্ঞ প্রজন্ম আছে, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ, তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব। তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্বর আসতে হবে, না হয় এই যে তরুণ প্রজন্ম এটা ফ্রাস্ট্রেশনের দিকে যাবে। এরপর হচ্ছে আমাদের যেই একটা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হয়েছে, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসাবে এগুলো করেছে। আমরা চাই এগুলোর বিচারটা ভিজিবল হোক, তাত্ত্বিক জায়গা থেকে এই জায়গাটা দৃশ্যমান হোক, যাতে করে ট্রাস্ট বিল্ডিংটা হয়। এই যে গুম খুনের গণহত্যার যে বিচারটা, এটা যেন খুব দ্রুততম হয়, এটাকে প্রায়োরিটি বেসিস যদি করেন, তাহলে আমাদের এই যে তরুণ প্রজন্মের কাছে যে কমিটমেন্টটা রয়েছে, এই কমিটমেন্টটা আমরা সেটার বাস্তবায়ন ঘটাতে পারি। আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা এটাকে টার্মিনোলজিতে যেটাই বলি না কেন, বিপ্লব বলি, এটাকে হচ্ছে গণ অভ্যুত্থান বলি, এটা তাত্ত্বিকতার জায়গা, এটা তাত্ত্বিকটা নির্ধারণ করবে যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যে বিষয়টা। কিন্তু আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করেছি, আমরা মনে করি এটার একাডেমিক এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল এটার অ্যাকনোলেজমেন্ট প্রয়োজন। এই ইনস্টিটিউশনাল অ্যাকনোলেজমেন্ট যদি না হয়, পরবর্তীতে দেখা যাবে রাজনীতির সুবিধার্থে এটাকে ডিজোন করার একটা প্রবণতা আবার আসতে পারে। সেই জন্য জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই জুলাইয়ের ঘোষণাপত্রটা এটা আপনারা উদ্যোগ নিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করবেন, এটা আমাদের এই প্রজন্মের প্রত্যাশা। আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আমি কাউকে বিবেচনা করছি না, সেটা হচ্ছে আমরা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, আমরা সবাইকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে দেখতে চাই। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, এই জুলাই ঘোষণাপত্রটা যেটা উচিত ছিল আপনাদের পদক্ষেপ নেওয়া, যে ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তরুণরা যেহেতু এই পদক্ষেপটা নিয়েছে, এখন আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন, এবং সংস্কারগুলো যেগুলোকে আমরা বলছি সংস্কার, এগুলো দৃশ্যমান আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই, যেটির মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মের যে ট্রাস্ট বিল্ডিংটি সেটি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে যাদের সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশ অথবা আগামী বাংলাদেশ, সে সমস্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আজকের প্রোগ্রামটি তো বক্তৃতার নয়, সেটা তো বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এবং সংস্কারের যে সমস্ত উপাদান আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে আজ হোল এবং এই সরকারের সংস্কারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে। আমি মনে করি সরকার এ বিষয়ে সঠিকভাবেই এগোচ্ছে এবং যে প্রক্রিয়া ওনারা আগাচ্ছেন, আলাদা আলাদাভাবে কমিটি করেছেন, আমাদেরকে সেইভাবে অবহিত করেছেন, আমাদের সংস্কার প্রস্তাব যেন আহ্বান করেছেন। প্রত্যেকটি সংস্কার কমিশনের পরে আবার একটা শর্ট কমিটি করেছেন সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্যে। তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করেছেন, এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি পার্টি ওয়াইজ আবার এক্সচেঞ্জ করবেন, বলে দিস ইজ দ্য প্রপার ওয়ে। এরপরে আবার যত একটা প্রোগ্রাম এখানে হতে পারে এবং আমরা ঐক্যমত্যে পৌঁছব। আমরা এটা মনে করি যে 71 সাল থেকে 24শে অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, নানা ঘটনা এবং অঘটন ঘটেছে, কিন্তু আমাদের মৌলিক কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে। 5 অগাস্টে যেহেতু একটি মহা অর্জন আমাদের হয়েছে সকলের সম্মিলিতভাবেই, এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে, কোয়ালিটেটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অগ্রসর হতে পারি, তাহলে বাংলাদেশ কিছুটা লাভবান হবে। না হলে বিগত 54 বছরের মতো এরকম অনেক চুয়ান্ন আমাদের কাছ থেকে চলে যাবে। আমি সেই কারণে সংস্কারের যে উদ্যোগটা নিয়েছে এটাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি। এখন নির্বাচন সংস্কার, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনের যে কথাটি আসছে, বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই খুব স্পষ্ট করে এটা বলেছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে, এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা অবশ্যম্ভব। এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, দুটি একসাথে চলবে এবং একটি পর্যায়ে, প্রতিটি পর্যায়ে একমত হয়ে আমাদের আগতে হবে, এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই, একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই, একটি সুন্দর সরকার পাই, একটি সুন্দর রাজনীতি পাই। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নিজেদের একটা সংস্কারও প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি। প্রতিটি বিষয় তো আমাদের ভিতরে ঐক্যমত্য আছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব; 2 টেকসই গণতন্ত্র; 3 সুষ্ঠু নির্বাচন; 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ; 5 ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারান্টি। এই প্রতিটি বিষয় যদি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি, এবং দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না, এবং এটাকে টেকসই করা এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন, আমি মনে করি এখন ওই সমস্ত সংস্কারের প্রতি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি। আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং ইট মে টেক টাইম। নির্বাচিত সরকার, এটাকে যদি নিয়ত সহি থাকে আমাদের, আমরা যদি সিনসিয়ার হই, তাহলে উই ক্যান ক্যারি অন দ্যাট। এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে উদ্যোগ নিতে হবে, যেটি আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে অনেস্টি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে মোরালিটি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং একটি জাতি একটি কালচারের ভিতরে, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক ভার্চুসগুলো যাতে কীভাবে আমরা আনতে পারি, এটি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা যখন সরকার থাকে তাদের দায়িত্ব। সেই রকম একটি পরিবর্তিত মোরাল বেসড, এডুকেশন বেসড, অনেস্টি বেসড
একটা ফরওয়ার্ড গোয়িং নেশন সেন্টিমেন্ট যদি তৈরি করা যায়, তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে দিতে পারবো আমাদের নেক্সট জেনারেশনগুলোর জন্য। আমি এই কথা বলেই এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার প্রতি জামাত ইসলামের সমর্থন আছে, এটা খুব ফ্র্যাঙ্কলি এবং ব্ল্যাঙ্কলি বলে। আর যারা 5 আগস্টে সেই 2 আগস্টের বিপ্লবে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিটেলস আমরা যখন কমিটি বলবে তখন আমরা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।